আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। যারা ক্লাসে জয়েন করেছে আমাকে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। অলরেডি আমরা একটু লেট, একটু সমস্যা ছিল টেকনিক্যাল। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। সো আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে ঘাসফড়িং। আমরা এখন আর বেশি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা না বলি, পড়াশোনা শুরু করি। মাঝে মাঝে কথাবার্তা হবে, গল্প হবে টপিক নিয়ে। এখন ঘাসফড়িং এর কথা বলতে গেলে, তোমাদের যেহেতু এইচএসসি স্ট্যান্ডার্ড ক্লাস মূলত আজকে, এর সাথে আমি অবশ্যই এমসিকিউ যতটুকু সম্ভব কভার করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের ধরো দুইটাই হয়ে যায়। বাট বেসিক্যালি এটা এইচএসসি স্ট্যান্ডার্ড ক্লাস। আমরা সিকিউ কোশ্চেন সম্পর্কে মানে থিওরি গুলো সবগুলো আলোচনা করব, সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আছে। তারপরে কিছু সিকিউ কোশ্চেন আছে স্লাইডের মধ্যে, আমরা ওগুলো দেখবো। আগে বোর্ড পরীক্ষায় আসছে, জাস্ট একটু মিলানো যায়, ঠিক আছে, আমরা আমাদের ট্র্যাকে আছে কিনা এটা। ঠিক আছে, সো ঘাসফড়িং চ্যাপ্টারটার কথা বলতে গেলে, আর আমার নাম হুসাইন মোহাম্মদ শাকিল। আমি ঢাকা মেডিকেল কলেজে পঞ্চম বর্ষে পড়াশোনা করছি। তোমাদের মনে হয় লাস্ট রুই মাছের একটা ক্লাস হয়েছিল, তাই না? সেদিন হচ্ছে ফেসবুক লাইভ নিয়ে অনেক ইয়ে হয়েছে, কেন ফেসবুক লাইভ হচ্ছে না 3F এ, এরকম কিছু একটা ছিল। সো আমাদের আজকের পড়ার টপিক ঘাসফড়িং। আমরা একটু শুরু করি। যেহেতু বড় চ্যাপ্টার, আমি একটু দ্রুতই যাব। এখন ঘাসফড়িং এর নাম শুনলে সবার মাথার মধ্যে এই চিন্তা ভাবনা চলে আসে, এই চ্যাপ্টার তো আমি পড়বো না ভাই রে ভাই, এটা এত কঠিন চ্যাপ্টার, এরকম ফালতু চ্যাপ্টার। বাট যেহেতু প্রথম কথা হচ্ছে তোমার শর্ট সিলেবাসে জিনিসটা ইনক্লুড করছে, সেটা তার মানে শর্ট সিলেবাস এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি শর্ট সিলেবাস হয়, সেই ক্ষেত্রে বুঝতেই পারছো এখান থেকে দুইটা তিনটা প্রশ্ন আসবে। নরমালি একটা প্রশ্ন প্রতি বছরই আসে, বাট এখন দেখা যাবে কি একের অধিক প্রশ্ন আসতেছে। সো এই চ্যাপ্টারটা নিয়ে কোনো হেলাফেলা করা যাবে না। এই তো ভালো লাগে না, আমি জানি, আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম আমারও তখন ভালো লাগতো না, বাট চেষ্টা করব তোমাদের অ্যাটলিস্ট কিছু যেন ভালো লাগে আর কি। ঠিক আছে, আজকের পরে অন্তত ধরো ভালো না লাগার পার্সেন্টেজ ছিল 100%, মানে ভালো লাগার পার্সেন্টেজ ছিল 0%, সেটা যদি 10% 20% হয়, আমার মনে হয় এটা, এতেও আমার মনে হয় যে ওকে, মানে আমি সফল। আচ্ছা, কেন পড়বো এটা বেসিক্যালি অ্যাডমিশন টেস্টের হিসাবে। সো ভর্তি পরীক্ষায় প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে, এবং দেখে বুঝতেই পারতেছো তোমার ফার্স্ট হাফটাই বেশি ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য, রক্ত সংবহনতন্ত্র পর্যন্ত। আর সেকেন্ড হাফ থেকে একটাই প্রশ্ন। বাট এটা সিলেবাসেই তো আসছে অ্যাকচুয়ালি 2015-তে। এর আগে অন্যান্য বছর অলওয়েজই প্রশ্ন থাকতো। আগে যখন সিলেবাসে তেলাপোকা ছিল, তখন হচ্ছে তোমার রেগুলার প্রশ্ন থাকতো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু পড়াশোনায় চলে আসি। প্রথমে একটা শব্দ আছে অর্থোপটেরোলজি। এটা কিছুই না, জাস্ট জেনে রাখো, আলিম স্যারের বই আছে, কম্পিনিয়ন বুকেও পাবা। অর্থোপটেরোলজি হচ্ছে বিজ্ঞানের একটা শাখা, যেখানে তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে তোমার ঘাসফড়িং, একটা হচ্ছে পঙ্গপাল, আর একটা হচ্ছে ঝিঝি পোকা। কি বললাম? অর্থোপটেরোলজি হচ্ছে তোমার বিজ্ঞানের একটা শাখা, যেখানে তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে তোমার ঘাসফড়িং, একটা হচ্ছে পঙ্গপাল, আরেকটা কি, আরেকটা হচ্ছে ঝিঝি পোকা। জাস্ট একটা এমসিকিউ, ধরো দিল নিচের কোনটি অর্থোপটেরোলজির আলোচ্য বিষয় নয়? ঘাসফড়িং, পঙ্গপাল, ঝিঝি পোকা, এর সাথে একটা এক্সট্রা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা চলে আসি একটু, কি পঙ্গপাল কেমন দেখতে? পঙ্গপাল এগুলো ইয়েতে দিবা। পঙ্গপাল হচ্ছে বেসিক্যালি এক প্রকারের ঘাস ফড়িংই, তুমি একটু সার্চ দিবা, মোটামুটি ঘাস ফড়িং এর মতোই দেখতে, তেমন কোনো পার্থক্য নাই। আচ্ছা, এখন আরেকটা ওয়ার্ড আছে ক্যামোফ্লাজ। ক্যামোফ্লাজ শব্দটার মানে কি? ক্যামোফ্লাজ শব্দটার মানে হচ্ছে ধরো যদি দুইটা জিনিসের কালার ম্যাচ হয়ে যায়, ঠিক আছে, এবং একজন আরেকজনকে ওই কালার ম্যাচিং এর কারণে ডিফারেন্সিয়েট না করা যায়, সেটাকে বলা হয় ক্যামোফ্লাজ। কেমন? যেমন ধরো ঘাস ফড়িং, আর্মি অফিসার বা আর্মির লোকদের ড্রেস দেখছো না কিরকম, মানে একদম পুরাতন যে ড্রেসটা, টিপিক্যাল যে ড্রেসটা, বা সবাই যে প্যান্টটা পরে মানে বাইরের মধ্যে। তো ঘাসফড়িং এর যে বডির কালারটা, নামই তো ঘাসফড়িং, তার কালার কি মোটামুটি সবুজ, সবুজ হলুদ এরকম। তাহলে ওর যে বডির কালারটা এবং ওর যে বাসস্থানের কালার আছে, এই দুইটা কালার একসাথে মিলে যায়, দেখে আলাদা করা যেতে পারে না, আলাদা করা যায় না। এই জন্য এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার ক্যামোফ্লাজ। ঠিক আছে, তাহলে দেখো ক্যামোফ্লাজটা কি, ঘাসফড়িং এর দেহবর্ণ এবং বাসস্থান একই বর্ণের হয়, এই জন্য এটাকে বলা হয় ক্যামোফ্লাজ। জাস্ট একটা ওয়ার্ড মনে রাখলাম। এখন চলে আসি আমরা একটু পড়াশোনায়। পঙ্গপাল বলে একটা কথা আছে, তুমি একটু দেখো পঙ্গপাল, এটা 2 নম্বরের জন্য হতে দিতে পারে, বা 1 নম্বরের জন্য এটা আসছিল একবার কোনবার জন্য পরীক্ষায়, যে পঙ্গপাল বলতে কি বুঝো। তাহলে জাস্ট ছোট করে লিখে দিবা, পঙ্গপাল হচ্ছে এক প্রজাতির ঘাস ফড়িং,
যারা বাদামি বর্ণের, মাঝারি আকৃতির, ঝাঁক বেঁধে চলে এবং এরা কি, এরা হচ্ছে শস্য ক্ষেতের জন্য হুমকি স্বরূপ। মানে এরা কি খারাপ? ঘাস ফড়িং নরমালি খারাপ না, কিন্তু পঙ্গপাল মনে করি একটা ক্ষেত্রে যা আছে ওদের সবকিছু খেয়ে সাবার করে ফেলে। তাহলে এই কথাটা মনে রাখতে হবে, পঙ্গপাল। ঠিক আছে, পঙ্গপাল হচ্ছে বাদামি বর্ণের, মাঝারি আকৃতির এবং ঝাঁক বেঁধে চলে, এবং এরা শস্য ক্ষেতের জন্য বা তোমার হচ্ছে কি ফসলের জন্য খুবই অপকারী বা হুমকি স্বরূপ। এগুলো একদম খেয়ে সাবার করে ফেলে। লাস্ট ইয়ার দেখবা যে অনেক গুজব ছড়াইছে পঙ্গপাল চলে আসে বাংলাদেশে, নরমালি এটা আফ্রিকান রিজিয়নে থাকে, বাট অনেক গুজব ছড়াইছে। তাহলে একটু এটা খেয়াল রাখতে হবে। তাহলে পঙ্গপাল কি 1 নম্বরের জন্য আসতে পারে বা 2 নম্বরের জন্য দিতে পারে, বাট চান্স কম। এখন ঘাস ফড়িং এর বডির যে অংশগুলো আছে আমরা সামনে রেসপেক্টিভলি পড়বো, এখানে কিছু করার নাই। এখানে দুইটা এমসিকিউ আছে। আমরা ছোটবেলায় কি পড়ছি, লম্বা মানে হচ্ছে টল। তাহলে এই যে দেখো ঘাস ফড়িংকে দুইটা গোত্রে ভাগ করা হয়েছে তার অ্যান্টেনার উপর ভিত্তি করে। অ্যান্টেনার উপর ভিত্তি করে দুইটা গোত্র, একটা হচ্ছে লম্বা অ্যান্টেনা, একটা খাটো অ্যান্টেনা। লম্বা অ্যান্টেনা কোনগুলা? লম্বা অ্যান্টেনা হচ্ছে যাদের টেটিনয়েড। দেখো টি ফর টল, এটা তোমার মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট এমসিকিউ এর জন্য মনে রাখো, টি ফর টল, টি ফর টেটিনয়েড। তাহলে লম্বা অ্যান্টেনা যুক্ত ঘাস ফড়িংটা হচ্ছে তোমার টেটিনয়েড, আর হচ্ছে তোমার খাটো অ্যান্টেনা যুক্ত ঘাস ফড়িংটা হচ্ছে অ্যাক্রিডিডি। তাহলে এই দুইটা ওয়ার্ড একটু মনে রাখলাম। আরো দুইটা এমসিকিউ আছে। একটা হচ্ছে আমরা সিকিউ তে আসতেছি আস্তে আস্তে, এখন এই জায়গাগুলো তো সব এমসিকিউ। তাহলে ঘাস ফড়িং এর প্রজাতির সংখ্যা। বাংলাদেশ পৃথিবীর মধ্যে খুব ছোট্ট একটা জায়গা, এখানে হচ্ছে 20টা প্রজাতি থাকে। আর পুরো পৃথিবীটা কত বড় চিন্তা করো, সেখানে হচ্ছে 20,000 প্রজাতির ঘাস ফড়িং পাওয়া যায়। তাহলে বাংলাদেশে 20 প্রজাতি এবং পৃথিবীতে হচ্ছে তোমার 20,000। এখন একটা প্রশ্ন আছে এখানে, এই জিনিসগুলো কি পড়তে হবে? না, এগুলো কাটা, এগুলো একদম বাদ। এগুলো মনে করি কি দরকার হলে ফ্লুইড দিয়ে মুছে দিবা, যাতে কোনোদিন চোখে লাগার পর আচ্ছা মনে হলো যে একটু পড়ে দেখি কষ্ট করে, এই কষ্টটাও না করতে হয়। শুধু একদম ফ্লুইড দিয়ে মুছে দিতে পারো, কোনো দরকার নেই। তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা। এটা 2 নম্বরের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ঘাস ফড়িং ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী কেন? কি বললাম, ঘাস ফড়িং ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী কেন, এই কথাটা লাগবে। এটা 2 নম্বরের জন্য। তোমার এখানে একটা ভুল আছে, সেটা একটু খেয়াল করো এই জায়গাতে। এটা আমরা যখন আরেকটা বড় কথা, আমরা যখন চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে, হ্যাঁ সাদা পেপার লাগিয়ে রাখতে পারো গ্লু দিয়ে, কোনো সমস্যা নেই, তাই না? ফ্লুইড বেশি খরচ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ঘাস ফড়িং কেন ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী, আমরা চ্যাপ্টারটা যখন পড়বো তখন তুমি দেখবে যে এই ওয়ার্ডগুলা তোমার সামনে চলে আসছে। জাস্ট এখানে এই জিনিসটা ভুল, এটা ভুল পড়া যাবে না, তোমরা সঠিকটা পড়বা। বইয়ের ভিতরে বর্ণনাতে সঠিক ইনফরমেশনটা দেওয়া আছে। তাহলে এটা কয় জোড়া পড়বো তোমরা বলো, তোমরা নিজেরাই বলো, আমি শুনি। 2 জোড়া। তাহলে পরীক্ষার মধ্যে যদি আসে ডানা 2 জোড়া লিখতে হবে, এই কথাটা যেন মনে থাকে। আচ্ছা, এবার আসি আমরা শ্রেণীতাত্ত্বিক অবস্থান। শ্রেণীতাত্ত্বিক অবস্থানে একই কথা আমি রুই মাছ যখন পড়াইছিলাম তোমাদের বলছিলাম, তাই না? এখানে একটা জিনিস এক্সট্রা অ্যাড করতে হবে। কোন জিনিসটা বলো তো, যে জিনিসটা দেওয়া নাই? কোন জিনিসটা দেওয়া নাই এখানে? এখানে দেওয়া নাই হচ্ছে তোমার কিংডমটা দেওয়া নাই, তাই না? তাহলে যখন লিখবা অবশ্যই উপরে কি কিংডমটা অ্যাড করতে হবে। বাকি জিনিসপত্র এগুলো মুখস্থ করার, এই কথাটা আমি বলছিলাম যে ফ্যামিলি থাকা মানেই আইডিএই থাকবে। রুই মাছের জন্য যেমন ছিল সিপ্রিনিডি, ওর ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যাক্রিডি। গেল এটা। আর স্পেসিসের এখানে কি করতে হবে, দাগ দিতে হবে, দুইটা আলাদা দাগ। কৈকিলোসেরাসে একটা দাগ, পিকটাসে একটা দাগ। কৈকিলোসেরাসে একটা দাগ এবং পিকটাসে একটা দাগ। আমি এখানে টাইম ওয়েস্ট না করি। বাসস্থান দরকার নাই, বাড়ি, বন, চারণভূমি, মাঠ, মরুভূমি সব জায়গাতেই সে থাকে, এগুলো ওইভাবে দরকার নেই। তোমার যেটা দরকার জানা সেটা হচ্ছে তোমার ঘাস ফড়িং এর একটা এমসিকিউ। এখানে দেখো, প্রতিকূল পরিবেশে এটা 15 কিলোমিটার পর্যন্ত পরিযায়ী হয়। খাদ্য অভ্যাস, সে হচ্ছে তৃণভোজী বা শাকাশী। ঠিক আছে, সে কি তৃণভোজী বা শাকাশী, তার মানে উদ্ভিদ জাতীয় খাবার খায়। ধরো বিভিন্ন নরম লতা পাতা কাণ্ড আছে না গাছের, গাছের নরম কাণ্ড, লতা পাতা, এই জিনিসগুলো হচ্ছে সে খায়। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি ঘাস ফড়িং এর বডির একটা স্ট্রাকচার। ঠিক আছে, বডির স্ট্রাকচার থেকে কি মনে রাখতে হবে দেখো, ঘাস ফড়িং মোটামুটি বডিকে 3টা পার্টে ভাগ করা হয়েছে, 3টা বেসিক পার্ট। এটাতে যাওয়ার আগে মাথা থাকবে বা মস্তক বলা হয় ওর ক্ষেত্রে, যেটা আর একটু মানে একটু ধরো কঠিন ভাষায় আর কি, মাথা বা মস্তক একই কথা, হেড। তারপর হচ্ছে তোমার বক্ষ আছে এবং লাস্টে আছে উদর। এটা ছন্দ দিয়ে পড়লে মনে করি কি ছন্দ আসলে লাগে না, তারপরে যদি পড়তে চাও একটা ইংলিশ ওয়ার্ড আছে হ্যাট। হ্যাট মানে কি টুপি। তাহলে দেখো, হ্যাটের এইচ মানে হেড, এ মানে অ্যাবডোমেন, আর সরি
এ মানে হচ্ছে অ্যাবডোমেন বা থোরাক্স, সরি অ্যাবডোমেন বা উদর, আর টি দিয়ে হচ্ছে থোরাক্স। তাহলে হেড দিয়ে মনে রাখতে পারো, বাট আদারওয়াইজ আমার মনে হয় যেটা এমনি মনে থাকে, এটার জন্য কষ্ট করে আরেকটা শব্দ পড়ার কোনো মানে নাই। আচ্ছা, এখন দেখো ঘাস ফড়িং এর যে বডিটা, আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের মানুষের বডির মধ্যে স্কিন আছে তাই না, আমাদের সম্পূর্ণ বডি একটা কাভারিং আছে, এটা কি কি বলা হয়, স্কিন। স্কিনের মধ্যে তোমার উপরে বাইরে রোমটম আছে, তো ওর ক্ষেত্রে ওর বডির যে একটা কাভারিং, এটা বডির বাইরে একটা কাভারিং আছে, এটা কি দিয়ে তৈরি দেখো, ঘাস ফড়িং এর এটা বহিঃকঙ্কাল। তোর বডির বাইরে একটা কাভারিং আছে, এটাকে কি বলা হয়, কাইটিন যুক্ত কিউটিকল। কি বলা হয়, কাইটিন যুক্ত কিউটিকল। কাইটিন মানে কি, কাইটিন কি, কিউটিকল কি, দুইটা ওয়ার্ড। তোমার কাইটিন হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড মানে কি, জটিল শর্করা। আর কিউটিকলটা হচ্ছে এক ধরনের মোম জাতীয় বা লিপিড জাতীয় পদার্থ। কি বললাম, কাইটিন হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড যেখানে নাইট্রোজেন অনুযুক্ত থাকে, নাইট্রোজেন মূলক, আর তোমার নাইট্রোজেনটা যুক্ত থাকে। আর কিউটিকলটা হচ্ছে এক ধরনের লিপিড বা চর্বি জাতীয় পদার্থ। তাহলে এখানে বেসিক্যালি চারটা এমসিকিউ আমি বলে দিই, এই যে দেখো যে চারটা শব্দ হাইলাইট করে দেওয়া, এরই চারটা হচ্ছে এমসিকিউ। তাহলে ঘাসফড়িং প্রশ্ন আসবে, ঘাসফড়িং এর সমস্ত দেহ কি দ্বারা আবৃত, উত্তর হচ্ছে কাইটিন যুক্ত কিউটিকল বা কিউটিকল। তারপর হচ্ছে তোমার বহিঃকঙ্কাল কি নিঃসৃত পদার্থের সৃষ্ট, উত্তর হচ্ছে হাইপোডার্মিস। আমরা জানি স্কিনের লেয়ার কি, এপিডার্মিস, তারপরে থাকে ধরো ডার্মিস, আর তার নিচে হাইপোডার্মিস। তাহলে ওই যে হাইপোডার্মিস থেকে কিছু পদার্থ সিক্রেট হয় যেগুলো হচ্ছে বাইরের খোলসটা তৈরি করতেছে। তাহলে বহিঃকঙ্কাল হাইপোডার্মিস নিঃসৃত পদার্থের সৃষ্ট। কি গঠন করেছে, প্রত্যেকটা দেহখণ্ডকে স্ক্লেরাইট নামে কিছু কঠিন প্লেটের মতো গঠন, প্রতি দেহখণ্ডকে স্ক্লেরাইট নামক কিছু কঠিন প্লেটের মতো গঠন। আর এই যে স্ক্লেরাইট গুলা, এখন চিন্তা করো, এগুলা ছোট ছোট এরকম স্ক্লেরাইট গুলা যে আছে, এগুলো যদি জোড়া না লাগা থাকতো কি হইতো, উপরে নিচে ডানে বামে চলাফেরা করতে, তাই না। তাহলে এগুলা হচ্ছে তোমার, এগুলো একটা সংযোগ লাগবে, সংযোগকারী পর্দাটাকে বলা হয় সূচার। তাহলে এই যে দেখো স্ক্লেরাইট আছে, আর স্ক্লেরাইট গুলোর সংযোগস্থল কি দ্বারা থাকে, সূচার নামক একটা ঝিল্লিতে আবৃত থাকে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি ঘাসফড়িং এর বডির পার্ট। যদি বলে তোমাকে পরীক্ষার মধ্যে বলে যে ঘাসফড়িং এর দেহের গঠন বর্ণনা করো, 2 নাম্বারের কোশ্চেনে আসবে সর্বোচ্চ, 3 নাম্বারে দিলে তো মনে করি কি পুরো 4-5 পেজ লেখার অবস্থা। তাহলে যদি এরকম কোনো প্রশ্ন আসে, ইন কেস আসার চান্স নাই বললেই চলে, অবশ্যই এরকম ডিরেক্ট প্রশ্ন আসলে হয় না। তাহলে জাস্ট ওই যে সেম বেসিক পার্ট গুলা তুমি কিভাবে লিখবা, যদি এরকম দেয় যে ঘাসফড়িং এর বডিকে মানে বডির গঠন বর্ণনা করো, তাহলে যে লিখলা ঘাসফড়িং একটা নাম, এখানে ঘাসফড়িং লিখলা, 3টা ভাগে ভাগ করবা, মস্তক, বক্ষ, উদর। ঠিক আছে, কেউ কেউ কি কি করবে, কেউ করবে হচ্ছে তোমার এই যে এই জিনিসটা দেখো, তারা সুন্দর করে এইভাবে বইয়ে যেটা লিখে দেওয়া আছে না, তারা ওইভাবে লিখে দিবে। বাট তুমি কি করবা, তুমি একটু সুন্দর করে লিখতে হবে তো, তাই না, দেখতে যেন আকর্ষণীয় লাগে পরীক্ষার মধ্যে খাতাটা, প্রেজেন্টেবল। তাইলে ঘাসফড়িং এর নামটা লিখলা, তারপরে দেহের 3টা অংশ করে দিলা, এখানে মস্তক লিখলা, এখানে বক্ষ, এখানে উদর। তারপর মস্তকের নিচে মস্তকে কি কি থাকে, ছোট করে 3-4টা মানে ওই যে 4টার নাম লিখে দিলা, 4টার নাম লিখে হয়তোবা পুঞ্জাক্ষী 2টা লিখে দিলা, অ্যান্টেনা 2টা লিখে দিলা, তার এক সেট মুখপাঙ্গ বা মুখপাঙ্গের পার্টস। তারপর হচ্ছে তোমার বক্ষ, সেম বক্ষের মধ্যে পা থাকে, ডানা থাকে, 3 জোড়া পা 2 জোড়া ডানা, সাথে স্পাইরাকলও পাওয়া যায়। আর উদরে কি থাকে, জননাঙ্গ থাকে, স্পাইরাকল গুলো থাকে। তাহলে যে কোনো জিনিসই তুমি চেষ্টা করবা ফ্লো চার্ট করার, ঠিক আছে, এরকম গদ বাঁধা প্যারা প্যারা করে লিখা এগুলা লিখলে বেশি একটা নাম্বার পাওয়ার সম্ভাবনা খুবই কম। তুমি যেটা চেষ্টা করবা সেটা কি করবা, একটু ফ্লো চার্ট করে ফেলার। আচ্ছা, এবার চলে আসি আমরা ঘাসফড়িং এর মস্তকের বিবরণ, মস্তকের গঠন। এখানে এগুলো বেসিক্যালি এমসিকিউ, যে ঘাসফড়িং এর মস্তক 6টা ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত। এর আকৃতিটা হচ্ছে নাশপাতি আকৃতির এবং ধরনটা হচ্ছে হাইপোগনেথাস। নাশপাতি আকৃতির বলতে তার শেপ, তুমি মাথাটাকে দেখে যেটা মনে করতেছো, ঠিক আছে, এটা দেখতে কিসের মতো, আপেলের মতো, নাশপাতির মতো, পেয়ারার মতো, যে কোনো কিছু হতে পারে, তাই না। তাহলে ওর ক্ষেত্রে সেটা হচ্ছে নাশপাতি আকৃতির। তুমি দেখবা বায়োলজি বইয়ের মধ্যে ম্যাক্সিমাম জিনিসপত্র, বোটানির মধ্যে দেখবে আরো বেশি বেশি সবকিছু খালি নাশপাতি আকৃতির, নাশপাতি, ওনাদের নাশপাতি খুব পছন্দ। আচ্ছা, তারপরে ধরনটা হচ্ছে হাইপোগনেথাস, এই কথা দুটো মনে রাখতে হবে এমসিকিউর জন্য। তোমার আকৃতি হচ্ছে নাশপাতি, আর ধরনটা কি, হাইপোগনেথাস। অর্থাৎ আমাদের মুখচিত্রটা কি সামনের দিকে, তাই না, বরাবর, কিন্তু ওর মুখচিত্রটা হচ্ছে তোমার নিম্নমুখী হয়ে অবস্থান করে। তাহলে ওর মুখচিত্রটা কি নিম্নমুখী, এই জন্য এটাকে বলা হয় হাইপোগনেথাস। কি বলা হয়, হাইপো মানে নিচে, গনেথাস মানে মুখচিত্র, ঠিক আছে। তাহলে হাইপোগনেথাস ধরনের। এখন ওর মস্তকের একটা কাভারিং আছে, আমাদের ক্ষেত্রে আমাদের যে ব্রেনটা আছে, ব্রেনটা কি আমাদের যে মাথার মধ্যে যে বোনস গুলো আছে, এই বোনস গুলা দিয়ে প্রোটেক্টেড। তো ওর ক্ষেত্রে ওর এরকম একটা প্রোটেকশন আছে, সেটা কি, ওর মস্তকের বহিঃকঙ্কাল, যাকে বলা হয় হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। কি বলা হয়,
হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। ক্যাপসুল মানে আবরণী, হেড মানে মাথার, বা এপিক্রেনিয়াম আমাদের ক্ষেত্রে এটাকে কি বলা হয়, ক্রেনিয়াম বলা হয়, ক্রেনিয়াল বল। হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, এটার 4টা অংশ আছে। আকৃতি জানার দরকার নেই, নাম জানলেই হবে, ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস। কি বললাম, ভার্টেক্স, জেনা, ফ্রন্স এবং ক্লাইপিয়াস। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এখন মস্তকে থাকে কি কি জিনিস, মস্তকে থাকে 4টা জিনিস। এই 4টা জিনিসের জন্য একটা ছন্দ দিয়েও মনে রাখা যায়, সেটা হচ্ছে আপুর আপুর মুখ সরল। আপুর মুখ সরল দিয়ে মনে রাখা যায়। দেখো আপুর আ মানে কি, আ মানে হচ্ছে অ্যান্টেনা, পু মানে হচ্ছে পুঞ্জাক্ষী, মুখ দিয়ে মুখপাঙ্গ, সরল দিয়ে হচ্ছে সরলাক্ষী। তাহলে মুখপাঙ্গের মধ্যে 4টা স্ট্রাকচার থাকে, এই যে খেয়াল করো, পুঞ্জাক্ষী, সরলাক্ষী বা ওসিলি, অ্যান্টেনা, আর হচ্ছে তোমার এক্সেট মুখপাঙ্গ। তাহলে আপুর সরল মুখ ডিরেক্ট মনে রাখতে পারো, ছন্দ যা লাগে সে ছন্দ ইউজ করবো। ওকে, আচ্ছা, পুঞ্জাক্ষী নিয়ে আমরা পরে পড়বো, এখানে পড়ার কোনো দরকার নাই। ওসিলি থেকে মনে রাখবা, ওসিলির সংখ্যা হচ্ছে কয়টা, 3টা। আর ওসিলির মধ্যে কিছু আলোকসংবেদী কোষ থাকে, যারা কার মতো কাজ করে, তারা কাজ করে হচ্ছে তোমার রেটিনার মতো। অ্যান্টেনা বা শুঙ্গ, এখানেও সেম 3টা পার্টের নাম পড়তে হবে, এবং ফ্লাজেলামের খন্ড 25টা। একটু খেয়াল করো, ঘাস ফড়িং এর তো নাক নাই, কান নাই, ওর নাক এবং কানের কাজটা করে হচ্ছে অ্যান্টেনা। তাহলে নাকের কাজ কি, ঘ্রাণ নেওয়া, কানের কাজ হচ্ছে শব্দ, মানে শব্দ তরঙ্গ গ্রহণ করা বা শুনতে পারে, তাই না? তাহলে এই যে দেখো, ঘাস ফড়িং এর অ্যান্টেনা স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ। স্পর্শটা আলাদা, এই যে ঘ্রাণ মানে কি নাকের কাজ করতেছে, শব্দ তরঙ্গ অনুভব করা মানে কানের কাজ করতেছে। তাহলে এই 3টা জিনিস একটু মনে রাখবা। আর অ্যাকচুয়ালি তোমার এখান থেকে নেক্সট 2-3 পেজে অনেক অনেক নাম, প্রথম দিকে একজন বলছিল তাই না ভাই, এখানে নামটা আছে অনেকগুলা, এগুলো খুব কঠিন, মনে থাকে না, তাই না? তাহলে এই জিনিসগুলো একটু যেটা করবা, তোমরা বারবারই লিখবা, ঠিক আছে? এই যে ভার্টেক্স, এই ওয়ার্ডটাই তুমি 5বার লিখো না, 5বার লিখলে দেখবে এই ওয়ার্ড জীবনে ভুলবা না। তাহলে ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস, এবার বারবারে মুখে বলবা, লিখবা। লিখলে লিখার থেকে মনে রাখার আর কোনো মেমোরাইজেশনের আর কোনো ভালো উপায় নেই। আর আরেকজনকে বললে সেটা মনে থাকে, ঠিক আছে? যে তুমি আরেকজনকে বললা যে আমি ঘাসফড়িং এর মাথাটা পড়ছি, একটু শুনতো। ঘাসফড়িং এর মস্তক 6টা ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত। মস্তকের আবরণীকে বা বহিঃকঙ্কালকে বলা হয় হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। তাহলে আরেকজনকে যখন বলবে যে আমার এই চ্যাপ্টার এখন কেন মুখস্থ, কারণ আমি এই যে বারবারে পড়াই, তাই না? তাহলে আরেকজনকে বললে কিন্তু, মেডিকেলেও আমরা যখন পড়াশোনা করি তখন কিন্তু একজন আরেকজনকে বলে বলে এগুলোতে আরো ভালো মনে থাকে, ঠিক আছে? মেমোরাইজেশন আরো ভালো হয়। তাহলে লিখবা, আরেকজনকে বলবা, কোনো কিছু মনে না থাকলে এটাই করতে হবে। আচ্ছা, এখন চলে আসো মুখপাঙ্গের একটু ডিটেলস। স্লাইডটা মনে হয় একটু ছোট, দেখতে কষ্ট হবে, তোমরা একটু ফুল স্ক্রিন করে নাও, ঠিক আছে, এই স্লাইডটার জন্য অ্যাটলিস্ট। তাহলে দেখো মুখপাঙ্গ, ঘাসফড়িং এর মুখপাঙ্গকে কি বলা হয়, চর্বণোপযোগী বা ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ। কারণ কি, সে হচ্ছে ওই যে বললাম একটু আগে, লতা পাতা কচি কাণ্ড এগুলো সব চাবায় খেতে পারে বলে এদেরকে বলা হয় চর্বণোপযোগী বা ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ। কি বলা হয়, চর্বণোপযোগী বা ম্যান্ডিবুলেট ধরনের মুখপাঙ্গ। কয়টা অংশ আছে, 5টা অংশ। একটা হচ্ছে তোমার ল্যাব্রাম, একটা ম্যান্ডিবল, একটা ম্যাক্সিলা, একটা ল্যাবিয়াম এবং একটা হাইপোফ্যারিংস। কি কি, ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম এবং হাইপোফ্যারিংস। এটার জন্য সেম, তোমার যদি মনে হয় যে আমার মনে থাকে না, তাহলে আমার একটা শব্দ দরকার, তাহলে আমি হচ্ছে কি, এই শব্দটা আছে কম্পিটেন্ট বুকে পাবা, হাইলাম। হাইলাম দিয়ে মনে রাখা যায়। হাইলামের হা মানে কি, হাইপোফ্যারিংস, ঠিক আছে? হাই মানে হচ্ছে হাইপোফ্যারিংস, ল দিয়ে হচ্ছে ল্যাব্রাম, ল্যাবিয়াম, আর ম দিয়ে হচ্ছে ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা। তাহলে এই 5টা অংশের নাম পড়তে হবে। এখন এদের কাজ খুব ইজি, সেটা কি, একজনের কাজ হচ্ছে ধরা, একজনের কাজ হচ্ছে কাটা প্রথমে। তাহলে মনে রাখবা কাজগুলা, এই দেখো, ধরি, কাটি, তারপরে যে হরণ, ঠিক আছে, ধরি, কাটি, হরণ, তারপরে তোমার নির্বাচন, আর হচ্ছে গিয়ে মেশানো। এই হচ্ছে মোটামুটি বেসিক ওয়ার্ড। যদি এখানে বলো, তোমার কিন্তু সৃজনশীলে 2000 কত সালে যেন একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছিল, আমি একটু দেখাই তোমাদের প্রশ্নটা। এই যে দেখো, কই গেল প্রশ্ন, হ্যাঁ এই যে প্রশ্নটা খেয়াল করো। সবুজ বর্ণ, দিনাজপুর বোর্ডে একটা প্রশ্ন আসছিল, সবুজ বর্ণের এক ধরনের ফড়িং ক্ষেতের সবজি খেয়ে ফেলে, ঠিক আছে? এই এই অদ্ভুত মুখপাঙ্গ প্রাণীর কি সবজির নরম অংশ কাটতে এবং হজমে বেশ অভ্যস্ত। 3 নম্বরে দেখো কি কোশ্চেন দিছে, সবজি পাতা
কেটে ফেলার অঙ্গ সম্পর্কিত উপাঙ্গগুলার চিহ্নিত চিত্র সহ গঠন বর্ণনা করো। তার মানে তোমার এই যে এখানে ঝামেলা একটা লেগে গেল নাকি, তাহলে তোমার মুখোপাঙ্গের চিত্রগুলো শিখতে হবে। ঠিক আছে, যেহেতু একবার বোর্ডে আসছে অন্যবারও দিতে পারে, মুখোপাঙ্গের চিত্রগুলো শিখতে হবে। তোমার বইয়ের চিত্রগুলো একটু কঠিন, হয়তো একটু গুগলে সার্চ দিলে তুমি দেখবা যে আরেকটু সিম্পলিফাইড ছবি, একটু ডায়াগ্রামেটিক ছবি পাবা। তাহলে ওখান থেকে তোমরা ছবিগুলো শিখবা মুখোপাঙ্গের গঠনের। তারপরে একটু বর্ণনা দিতে হবে। বর্ণনা বলতে 2, 4, 5টা করে লাইন। তোমার এখানে ছবিটাই মেইন, তার সাথে 2, 4, 5টা লাইন। এই সবজি পাতা কেটে ফেলার অঙ্গটাকে কি বলা হয়? এটা হচ্ছে ওর মুখোপাঙ্গ। ঠিক আছে, আচ্ছা বই থেকে ছাপ দিয়ে দিয়ে প্র্যাকটিস করছো, এটা ভালো ভালো করছো। ঠিক আছে, এটা প্র্যাকটিস করো। আর এই যে প্র্যাকটিক্যালে মেবি লিখতে আঁকতে হয় এটা, তাই না? প্র্যাকটিক্যালের মধ্যেও মেবি লাগে, তাহলে এগুলো একটু শিখতে হবে। তাহলে যেহেতু একবার আসছে বোর্ডে, তাহলে যে তোমাদের জন্য ফার্স্ট ইনস্ট্রাকশন হচ্ছে ছবি শিখতে হবে। এই যে এই জিনিসগুলার ছবি শেখা লাগবে, এটা হচ্ছে ফার্স্ট ইনস্ট্রাকশন। কি কি ছবি লাগবে? তাহলে এই ছবিটা লাগবে, এগুলো একটু মাথায় রাখো। ঠিক আছে, আমি বললাম যে কোন ছবিগুলো লাগবে না লাগবে না, এই ওয়ার্ডগুলো একটু মনে রাখো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ওই যে আমি যেটা বললাম, ওদের কাজ, তোমার বর্ণনা তুমি ডিটেলস ভিতরে পড়তে পারবে, এগুলো আসলে মুখস্থ করারই ব্যাপার, মানে ম্যাক্সিমাম জিনিস আর কি, বুঝে বুঝে ওইভাবে মনে রাখার মতো কিছু নাই। তাহলে এখানে বর্ণনাটা মুখস্থ করতে পার, অ্যাটলিস্ট 1টা 2টা করে কাজ করতে হবে। দেখো কি বললাম, ধরি, কাটি, হরণ, স্বাদ গ্রহণ, তারপর হচ্ছে মেশানো, নির্বাচন। এই যে বেসিক ওয়ার্ড গুলা তুমি পুষ্টিতন্ত্রের ছবি ওটাই, আচ্ছা আমি আসতেছি ওখানে। ঠিক আছে, তাহলে এই যে দেখো ধরি, কাটি, হরণ, সংবেদ গ্রহণ, প্রতিরোধ। তাহলে একটু 2, 4টা করে ওয়ার্ড শিখবা। যে ল্যাবগ্রাম, ওখানে কি থাকে? একটা খাজ থাকে, খাজের কাজ হচ্ছে খাবার ধরে রাখা। ম্যান্ডিবল, আমাদের নিচের চোয়াল, তাই না? এই যে ধরো আমরা বার্গার পিৎজা যে খাচ্ছি, বা এই যে ধরো মাংস টাংস খাচ্ছি, এগুলো চাবানো মূলত কিন্তু আমাদের ম্যান্ডিবলের কাজ। ওর ক্ষেত্রে দেখো খাবার কেটে চিবানো হচ্ছে ম্যান্ডিবলের কাজ। ম্যাক্সিলার মধ্যে অনেক কাজ আছে, খাবার ধরে রাখা, স্বাদ গ্রহণ করা। তারপরে ম্যাক্সিলা মানে কি? উপরের চল, তার মানে তারও খাবার চূর্ণ করার একটা কাজ আছে, তাই না? আর ম্যাক্সিলারির মধ্যে ম্যাক্সিলারি পাল্প থাকে। এই ম্যাক্সিলারি পাল্পের কাজ হচ্ছে তোমার সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। তার মানে তাহলে খাবারের স্বাদ গ্রহণ, এটা একটা হতে পারে কাজ, তুমি তোমার মতো করে লিখবা। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি। দেখো ম্যাক্সিলা থেকে তোমাকে একটু 2-3টা কথা পড়তে হবে। এই যে ম্যাক্সিলার 5টা অংশ আছে না, 5টা অংশের নাম পড়তে হবে, কার্ডোস, টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া এবং ম্যাক্সিলারি পাল্প। এর মধ্যে তোমার ল্যাসিনিয়া হচ্ছে নখের মতো, গ্যালিয়াটা হচ্ছে ঢাকনির মতো। এই দুটো কথা মনে রাখতে হবে। ল্যাসিনিয়া, দেখো ল্যাসিনিয়াতে ন আছে, এটা হচ্ছে তোমার নখের মতো, আর গ্যালিয়া হচ্ছে ঢাকনির মতো। এই ওয়ার্ডটা মনে রাখতে হবে। আর ল্যাবিয়ামের ক্ষেত্রে ল্যাবিয়ামের কে বলা হয় দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি, মানে ম্যাক্সিলার মতো তার একটু স্ট্রাকচারটা কিছুটা মিলে, এই জন্য বলা হয় তোমার দ্বিতীয় জোড়া ম্যাক্সিলির প্রতিনিধি। আর ল্যাবিয়ামের যে পার্ট গুলো আছে, মেন্টাম, সাবমেন্টাম, তারপরে নরন ঝিল্লি গুলো, তো বেসিক্যালি এগুলো সব মুখস্থ করার ইনফরমেশন, মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, এখানে এটা বুঝে বুঝে পড়ার, মানুষের হার্ট না, এটা বুঝে বুঝে পড়তে পারবা ওইরকম। আর এখানে 2টা কাজ, আমি যদি বলি এমসিকিউ এর জন্য 2টা কাজ করবা, 2টা কাজ না পড়লেই না। একটা হচ্ছে তোমার ল্যাবিয়ামের কাজ, আর একটা হচ্ছে হাইপোফ্যারিক্স এর কাজ। ল্যাবিয়ামের কাজ কি? এই যে ল্যাবিয়াম বা ল্যাবিয়াল পাল্প, এটা হচ্ছে তোমার উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করে। কি করে? ল্যাবিয়াম বা ল্যাবিয়াল পাল্প, এটা হচ্ছে তোমার উপযুক্ত খাদ্য নির্বাচনে সহায়তা করে। এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষায় আসছে, তাহলে এই এমসিকিউটা মুখস্থ করতে হবে। আর আছে তোমার হাইপোফ্যারিংস, হাইপোফ্যারিংস এর কাজ হচ্ছে এটা কি? খাদ্যবস্তুকে নাড়াচাড়া করে লালার সাথে মেশাতে সাহায্য করে। তাহলে ল্যাবিয়াল পাল্প আর হচ্ছে তোমার হাইপোফ্যারিংস, এই 2টা কাজ মাস্ট লাগবেই। আচ্ছা, তারপরে চলে আসি আমরা ঘাসফড়িং এর বক্ষ। বক্ষেরও 3টা অংশ আছে, অগ্র, মধ্য, পশ্চাৎ বক্ষ, বা ইংলিশে বললে প্রোথোরাক্স, মেজোথোরাক্স, মেটাথোরাক্স। একটু ইংলিশ ওয়ার্ড গুলা পড়তে হবে, কারণ তোমার লাস্ট ইয়ার তো দেখছোই অনেক বেশি ইংলিশ ওয়ার্ড দিচ্ছে পরীক্ষার মধ্যে। আচ্ছা, এখন বক্ষ যেটা আছে, ধরো এটা হচ্ছে বক্ষ অঞ্চল, এটা বক্ষ। ঘাসফড়িং একটা 3D প্রাণী, ওইভাবে চিন্তা করো, ধরো এরকম একটা ঘাসফড়িং, তাহলে তার এটা হচ্ছে বক্ষ অঞ্চল, এটা হচ্ছে পৃষ্ঠ অঞ্চল, আর এই 2টা হচ্ছে সাইড, তাই না? তাহলে ঘাসফড়িং এর ক্ষেত্রে দেখো কি বলছো, বক্ষ অঞ্চলে বক্ষের যে পৃষ্ঠীয় দিক, এই পৃষ্ঠীয় দিকটাকে কি বলে? এটাকে বলা হয় তোমার টারগাম। পৃষ্ঠীয় দিককে কি বলা হয়? টারগাম। ওর বডি চিন্তা করো, একদম সিলিন্ডারের মতো বডি, তাহলে পৃষ্ঠীয় দিককে বলা হয় টারগাম, অঙ্কীয় দিককে বলা হয় স্টারনাম। আমাদের মানুষের এই যে বডিতে একদম মাঝখান বরাবর একটা বোনস আছে, নাম কি? স্টারনাম। তাহলে ওদের ক্ষেত্রে ওই যে এটা কি অঙ্কীয় দিক না, ওদের ক্ষেত্রে স্টারনাম।
আর হচ্ছে তোমার দুই সাইডে থাকে প্লিউরন। তাহলে কি বললাম, টার্গাম, স্টার্নাম, প্লিউরন। এভাবে দিতে পারে যে ঘাসফড়িং এর বক্ষের পৃষ্ঠদেশকে কি বলা হয়, অঙ্কীয় দেশকে কি বলা হয়, পার্শ্ব দেশকে কি বলা হয়। তখন এই যে এই তিনটা অপশনই তো ঘুরে ফিরে আসবে, তাই না? আর আরেকটা কথা যেটা মনে রাখতে হবে, অগ্রবক্ষের যে টার্গামটা আছে, এই টার্গামটা একটু প্রসারিত, একটু প্রমিনেন্ট, মানে সবার মধ্যে একটু আলাদা, একটু বড়। এই জন্য এটাকে বলা হয় প্রোনোটাম। তাহলে এটা একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, যে তোমার অগ্রবক্ষের টার্গামকে কি বলা হয়, উত্তর হচ্ছে প্রোনোটাম। তারপরে বক্ষের মধ্যে শ্বাসরন্ধ্র থাকে, সেটা আমরা পরে পড়বো। ডানা আছে, ডানা থাকে দুই জোড়া, এর মধ্যে প্রথম যে জোড়া ডানা, তার কাজ হচ্ছে পিছনের জোড়াকে ঢেকে রাখা। এই জন্য তার কিছু নাম আছে, দেখো, এলিট্রা, টেকবিনা, ডানার আবরণ। কি কি আছে? এলিট্রা, টেকবিনা বা ডানার আবরণ। পায়ের ক্ষেত্রে সেম তিন জোড়া পা থাকে, পা থেকে পড়তে হবে তোমার বেসিক্যালি পায়ের অংশগুলোর নাম, এর বেশি কিছু লাগে না। এই যে কক্সা, ট্রোকেন্টার, ফিমার, টিবে এবং টার্সাস। এখন একটা জিনিস কোশ্চেন দিতে পারে যে ঘাসফড়িং লাফিয়ে কেন মানে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, হয়তো বা 2 নাম্বারের জন্য দিল, তখন কি লিখতে হবে? ছোট আনসার, যে তোমার ঘাসফড়িং এর যে ফিমার আছে, ফিমারটা অনেক বেশি বড়, অনেক বেশি মাংসল গড়নের। এই যে অনেক বেশি বড় এবং মাংসল হওয়ার কারণে সে লাফায় অনেক দূরত্ব অতিক্রম করতে পারে। এটা এই জন্য হচ্ছে কি সে হচ্ছে লাফিয়ে চলতে পারে। তাহলে এই জিনিসটা জাস্ট ওই যে ফিমার অনেক বেশি মাংসল, অনেক বেশি বড়, এইটুকু মনে রাখলেই চলবে। আর এখানে একটা এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে স্যালটোরিয়াল পা। এটা কিছুই না, এখানে বলছে যেটা আলিম স্যারের বইয়ে, আমার ঘাসফড়িং এর পশ্চাৎ বক্ষের মধ্যে ওর তো 3 জোড়া পা থাকে, অগ্রবক্ষে 1 জোড়া, মধ্যবক্ষে 1 জোড়া, আর পশ্চাৎ বক্ষে 1 জোড়া। তো পশ্চাৎ বক্ষের যে পাটা, সেই পাটা হচ্ছে মূলত ওই ফিমারটা হচ্ছে বেশি মাংস, এই জন্য এটাকে বলতেছে স্যালটোরিয়াল পা। আচ্ছা, তারপরে দেখো ঘাসফড়িং এর উদর। উদর থেকে যেটা পড়তে হবে, উদরে মোট 11টা খণ্ডক থাকে, এটা স্লাইডে মনে কাটা পড়ছে। উদরে মোট 11টি খণ্ডক থাকে। তারপরে উদরের মধ্যে কোনো প্লিউরন নাই। কি বললাম? উদরে খণ্ডক থাকে 11টা, উদরে কোনো প্লিউরন নাই। তোমরা কেউ কেউ বলবা, ভাইয়া প্র্যাকটিক্যাল অংশে তো দেখলাম যে উদরের খণ্ডক 18টা দেওয়া। এটা কেউ দেখছো বা খেয়াল করছো প্র্যাকটিক্যাল অংশে যে উদরের খণ্ডক 18টা বলা? তাহলে তুমি যেটা করবা, পরীক্ষার মধ্যে অপশন বুঝে আনসার করতে হবে। এগুলো আসলে বইয়ের মধ্যে অনেক বেশি ভেজাল স্যাররা করেই রাখে, তুমি অপশন বুঝে আনসার করবা। দেখবা যেখানে যদি এখান থেকে প্রশ্ন আসে, তাহলে অপশন গুলা কেমন দিবে তোমার, 11, 12, 13, 14, মোটামুটি এরকম অপশন দিবে না? আর হচ্ছে তোমার যদি ওখান থেকে প্রশ্নটা দেয়, তাহলে অপশন গুলো থাকবে ধরো এরকম 20, 24, 22, 18, তাই না? তাহলে একটু অপশন বুঝে আনসার করতে হবে। এখান থেকে উদরে মূলত থাকে হচ্ছে তোমার টিম্পেনাম, শ্বাসরন্ধ্র, তারপরে পায়ু এবং বহির্জননাঙ্গ। কি কি থাকে উদরের মধ্যে? উদরের মধ্যে থাকে টিম্পেনাম বা টিম্পেনিক পর্দা, ঠিক আছে? তারপর এটা থাকে হচ্ছে প্রথম খণ্ডকে। তারপরে শ্বাসরন্ধ্র থাকে, সেটা আমরা পরে পড়বো। আর পায়ু এবং বহির্জননাঙ্গ। এখান থেকে যেটা পড়তে হবে, কিছু ওয়ার্ড আছে, দেখো, অ্যানাল সার্কাস, ওভিপোজিটর, সাবজেনিটাল প্লেট। এই ওয়ার্ড গুলো মনে রাখতে হবে। এগুলো হচ্ছে বিভিন্ন খণ্ডক, মানে বিভিন্ন স্ট্রাকচার, এগুলার হচ্ছে অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক। এইগুলার অবস্থানগুলো তোমার পড়তে হবে। যেমন অ্যানাল সার্কাস, এটা থাকে হচ্ছে অ্যানাল ছিদ্র বা পায়ু ছিদ্র, এটা থাকে হচ্ছে দশম খণ্ডকে। এটার উপরেই একটা প্রক্ষেপক টাইপ থাকে, পুরুষ ঘাসফড়িং এ থাকে এটা শুধুমাত্র, এটাকে বলা হয় অ্যানাল সার্কাস। তাহলে এটার অবস্থান কই? দশম খণ্ডকে। তারপরে ওভিপোজিটর, স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে ওর দেখো পিছনের দিকটা, ঠিক আছে? স্ত্রী ঘাসফড়িং এর বডির একদম লাস্ট পার্টটা, নবম, দশম, নবম, অষ্টম খণ্ডক, এই জিনিসগুলা একদম চাপা হয়ে একটা নলাকৃতির গঠন তৈরি করে, এটাকে বলা হয় ওভিপোজিটর। এটা ঘাসফড়িং এর ডিম পাড়ার অঙ্গ। এটা একটা এমসিকিউ, এবং এটা মেবি আসছিল কোথায় জানো, ডিম পাড়ার অঙ্গ কোনটি বা সামথিং এরকম টাইপ, অ্যাডমিশন, সরি, এইচএসসি তে। তাহলে ওভিপোজিটরটা হচ্ছে ডিম পাড়ার অঙ্গ, ঠিক আছে? এই ওভিপোজিটর আর সাবজেনিটাল পেট কিছুই না। পুরুষের ক্ষেত্রে তো ওভিপোজিটর নাই, ওদের ক্ষেত্রে ওই সাবজেনিটাল প্লেট, তার মানে যে যেখানে জননাঙ্গ গুলো আছে ওখানে একটা প্রক্ষেপক টাইপ থাকে, সেটা হচ্ছে সাবজেনিটাল প্লেট। এটার অবস্থান নবম খণ্ডক। এখন ওভিপোজিটর থেকে তোমাদের একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে দেখো এখানে কি বলছে। এখানে বলা নবম খণ্ডকের স্টার্নাম প্রলম্বিত হয়ে ওভিপোজিটর গঠন করে। আর এখানে কি বলা, অষ্টম এবং নবম খণ্ডকেরটা মিলে ওভিপোজিটর। তাহলে পরীক্ষায় আসলে তুমি কি করবা? তুমি সোজা কথা, যদি পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্ন আসে, তোমার অপশন গুলো থাকবে সিঙ্গুলার। যেমন যদি বলা হয় কোন খণ্ডকের স্টার্নাম প্রলম্বিত হয়ে ওভিপোজিটর গঠন করে, অপশনে থাকবে 8, 9, 10, 11, তাই না? তখন তুমি কি দেখাবা? 9। কিন্তু যদি এরকম ভাবে প্রশ্ন আসে যে কোন কোন খণ্ডক মিলে
ওভিপোজিটর গঠন করে 7 8 8 9 9 10 11 12 কি দেখাবো উত্তর তখন দেখাবো হচ্ছে তোমার অষ্টম এবং নবম। তাহলে এই কথাগুলো একটু মনে রাখতে হবে এতটুকু, ঠিক আছে। আর পুরুষ স্ত্রী ঘাসফড়িং এর পার্থক্য এটাও তোমার 2 নম্বরের জন্য আসতে পারে। বেসিক্যালি সোজা কথা যেটা ওই অ্যানাল সার্কাসের কথাটা লিখবা, সাবজেনিটাল প্লেট পুরুষে, স্ত্রীতে হচ্ছে ওভিপোজিটর। তারপরে পুরুষের সবকিছু ছোট, ধরে ধরে স্ট্রাকচার ধরে ধরে লিখে দিবা, পুরুষের পা ছোট, পুরুষের বডি ছোট, ঠিক আছে মোটামুটি। তারপর স্ত্রীটা একটু মোটা থাকে, পুরুষটা একটু সরু থাকে, মোটামুটি ধরে ধরে তুমি পয়েন্টগুলো লিখে দিবা, আর কিছু না। আচ্ছা একটা ছোট্ট এক্সাম আছে, 4টা কোশ্চেন, তোমরা একটু আনসার করে ফেলো তো আমি দেখি। একবারে অ্যান্সার করে ফেলো, নাহলে বোঝা যাচ্ছে না আসলে কে ঠিক পারলো কে ভুল পারলো এরকম। আচ্ছা মোটামুটি আনসার চলে আসতেছে। তাহলে প্রথম কোশ্চেনটা দেখো, প্রথমটার আনসার কি হবে? প্রথমটার আনসার হচ্ছে ঘাসফড়িং এর প্রজাতির সংখ্যা কত? কোথায়? পৃথিবীতে। পৃথিবীতে হচ্ছে 20,000। ডি। পরেরটা হচ্ছে নিচের কোন গঠনটি মস্তকের অংশ নয়? উত্তর কি? মস্তকে স্পাইরাকল থাকে না। সি। উপযুক্ত খাদ্য নির্বাচন কার কাজ? ল্যাবিয়ামের কাজ, এটাও ডি। আর কোনটা মুখপাঙ্গের অংশ না? এটা হচ্ছে সি, ফ্যারিংস, তাই না? ম্যাক্সিমামই পারছো, তারপরেও কেউ কেউ ভুল করছো। উত্তর হচ্ছে ডি সি, ডি সি। অনেকেই মানে কিছু কিছু উত্তর এ দিছে, উত্তর কি হবে? ডিসি এবং ডিসি। তাহলে যারা ভুল করছো তারা একটু মানে মাথায় রাখো ব্যাপারটা, ঠিক আছে, আর যেন ভুল না হয় এই জিনিসটা, এই জিনিসটা একটু খেয়াল রাখো, ঠিক আছে। আচ্ছা এখন আমরা চলে আসি ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র। তাহলে পৌষ্টিকতন্ত্র থেকে যেটা কথা হচ্ছে তোমার প্রথমত এই ছবিটা একটু শিখতে পারো, ঠিক আছে, ছবিটা শিখতে পারো। জাস্ট বেসিক কিছু না, এত ডিটেইল যে তোমার লাগবে এরকম না, তুমি মোটামুটি একটা জিনিস এরকম আঁকাই দিলা, ঠিক আছে। এই যে এই জায়গার মধ্যে একটা দিলা একটা মুখের মতো, তারপরে এরকম দিয়ে মোটামুটি একটা স্ট্রাকচার তুমি এরকম আঁকাই দিলা, তাই না? এটা হচ্ছে মনে করি কি যে কলা গাছ দেখছো না, পশ্চিমতন্ত্রটা দেখে ওরকমই মনে হচ্ছে যে কলা গাছের মধ্যে একটা লাল ইয়ে থাকে না, কলার থুরা না কি যেন বলে, তাই না? ঠিক ওরকম দেখতে মনে হচ্ছে এটাকে, কলার থুরা না কি যেন বলে একটা, যে কলা গাছের মধ্যে ফল ধরার আগে যে একটা লাল ইয়ে তৈরি হয়। তাহলে জাস্ট শিখতে পারো, না শিখলে তেমন কোনো ক্ষতি নেই। আমার মনে হয় না যে ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্রের গঠন বর্ণনা করে এরকম কোশ্চেন আসার সম্ভাবনা আছে। হ্যাঁ মোচা বলে, আচ্ছা ঠিক আছে। মানে এলাকা ভেদে আর কি, এক এক এলাকায় এক একটা বলে। তাহলে যে দেখো মোচাকৃতির বা কোন ওটা হচ্ছে মোচাকৃতির বলে। তাহলে এই গঠন ছবি শিখতে পারো, না শিখলে তেমন কোনো ক্ষতি আছে বলে আমার মনে হয় না। আর ছবিটা খুব কঠিন না, এটা বাইরে একটা স্ট্রাকচার দিয়ে ভিতরে একটা টিউব এঁকে দিবা, এখানে হচ্ছে খালি এই দুটা জিনিস দেখাইতে হবে। এই যে লালা গ্রন্থি দেখা, এখানে কি এটা কি হেপাটিক্সিকা দেখাইতে হবে। তারপরে এই যে তোমার লালা গ্রন্থি আছে এদিকে দেখাই দিলা আঙ্গুরের মতো, আর এদিকে হচ্ছে তোমার মেলপিজের নালিকা। আমরা একটু আসতেছি স্ট্রাকচার। এই যে দেখো পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিকতন্ত্রের বেসিক্যালি হচ্ছে তোমার দুইটা অংশ। যে কোনো প্রাণীর পৌষ্টিকতন্ত্রের অংশ কয়টা? দুইটা। এই ছবি লাগবে না, ঠিক আছে, এটা হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট, লিস্ট। না পারলে কোনো ক্ষতি নাই, পরীক্ষার মধ্যে আসার চান্স নাই বললেই চলে, ঠিক আছে। যে কষ্ট পাইতেছো এই ছবিটার কথা শুনে, তাসনুভা, ঠিক আছে, এই ছবি না পারলে কোনো সমস্যা নাই, আমি নিজেও কোনোদিন শিখি নাই, ঠিক আছে। শিখতে পারলে ভালো, না শিখলে তেমন কোনো ক্ষতি নেই। ঘাসফড়িং থেকে আমি যদি বলি তুমি দুইটা জিনিস পড়ে যাবা, একটা হচ্ছে ঘাসফড়িং এর রক্ত সংবহনতন্ত্র, আর একটা হচ্ছে তোমার ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী। মোটামুটি তুমি ধরেই নাও এই বছর পুঞ্জাক্ষী থেকে প্রশ্ন আসবে। ওমাটি ড্যামের ছবিটা আঁকা শিখতে হবে, দর্শন কৌশলটা শিখতে হবে, এগুলো যদি শিখো মোটামুটি ধরে নাও কমন। আমার মনে হয় না যে এই দুইটার বাইরে দিবে। আচ্ছা আমার একটু কথা বলতে কষ্ট হইতেছে, আমি বুঝলাম না কি হলো এদিকে এত ব্যথা করতেছে। আচ্ছা এটা বলো না, আমি আবার বোর্ড প্রশ্ন করি নাই, ঠিক আছে, অনেকে আশ্চর্য হইতেছে, আমি আবার বোর্ড প্রশ্ন করি নাই, আমি বলতেছি আর কি। তুমি দেখবা ম্যাক্সিমাম টাইমে হয় রক্ত সংবহন অথবা পুঞ্জাক্ষী, ম্যাক্সিমাম প্রশ্ন ওখান থেকে হয়। তুমি মোটামুটি ধরে নিতে পারো পুঞ্জাক্ষীরটা মোটামুটি প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে তো আসতেই থাকে।
তাই না? তোমাদেরকে এখন সেন্ট্রাল প্রশ্ন হবে আমি জানি না ঠিক, এখন কি সেন্ট্রালি কোশ্চেন হয়? একটা কোশ্চেন হবে নাকি, না বোর্ড ওয়াইজ আলাদাই হবে? আলাদা। আচ্ছা, তাহলে দেখবো কোনো না কোনো বোর্ডে আসতেছে, এটা এটা ধরে নাও, ঠিক আছে? কোনো না কোনো বোর্ডের মধ্যে এটা আসবে, এটা লিখে নাও। এখানে যারা আছে মোটামুটি সব বোর্ডের মানুষজনই থাকার কথা। কোনো না কোনো বোর্ডের মধ্যে পুঞ্জাক্ষীর গঠন আসবে, ওয়াটিকেন। আচ্ছা, তাহলে দেখো পৌষ্টিকতন্ত্র, যে কোনো প্রাণীর পৌষ্টিকতন্ত্রের দুইটা অংশ থাকে, একটা পৌষ্টিক নালী আছে, একটা পৌষ্টিক গ্রন্থি আছে। কি আছে? পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি আছে, ঠিক আছে? পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি দুইটাই হচ্ছে আবার তিনটা ভাগে বিভক্ত। পৌষ্টিক নালী দেখো তিনটা অংশ, একটা স্টোমোডিয়াম, একটা মেসেন্টার, একটা প্রোক্টোডিয়াম। তোমাদের আমি বলতে পারি না যে গোজামেল দিয়ে তোমরা হচ্ছে কি পড়ে ফেলবা, তোমাদের সোজা কথা মুখস্থই করতে হবে নামগুলা, স্টোমোডিয়াম, মেসেন্টার, প্রোক্টোডিয়াম, কারণ সৃজনশীল তো লিখতে হবে যদি আসে। স্টোমোডিয়ামের 5টা অংশ আছে, একই কথা মুখস্থই করতে হবে এটা। তারপরে তোমার 2 নম্বরে আছে হচ্ছে মেসেন্টেরন। মেসেন্টেরনের আরেক নাম হচ্ছে পাকস্থলী। এটার একটা আবরণী থাকে, সেটাকে বলা হয় পেরিট্রপিক পর্দা। আর তোমার প্রোক্টোডিয়াম যেটা আছে, প্রোক্টোডিয়ামের 4টা অংশ থাকে, সেটা হচ্ছে ইলিয়াম, কোলন, রেকটাম এবং পায়োছিদ্র। ঠিক আছে, চারটা এই নামগুলো মুখস্থ করতে হবে। যদি পরীক্ষার মধ্যে আসেও যে পৌষ্টিকতন্ত্রের গঠন বর্ণনা করো, সুন্দর করে এই ছবিটা এটা লিখে দিবা। আর ছবি আঁকতে পারলে তো ভালো, ঠিক আছে? যদি পৌষ্টিকতন্ত্রের গঠন কোনোভাবে আসে, ছবিটা যদি শিখতে পারো, ওই যে যেটা ভালো। আর এই যে এই ফ্লো চার্টটা লিখে দিবা। বা যদি মনে করো পরীক্ষার মধ্যে ছবি মনে নেই, কিছু একটা আঁকার চেষ্টা করলা, দুই একটা জিনিসও যদি লেবেলিং করতে পারো আর এই ফ্লো চার্টটা দিয়ে দাও, তাহলে অ্যাটলিস্ট 3-এ 2 পাবা। ধরো অন্য কিছু কমন পড়লো না। আচ্ছা, তারপর আসে তোমার পৌষ্টিক গ্রন্থি। এখানে পৌষ্টিক গ্রন্থি আছে 3 ধরনের। একটা হচ্ছে লালা গ্রন্থি, একটা মেসেন্টেরনের অন্ত আবরণ, আর একটা হচ্ছে তোমার হেপাটিক বা গ্যাস্ট্রিক সিকা। কি বললাম? একটা হচ্ছে লালা গ্রন্থি, একটা হচ্ছে মেসেন্টেরনের অন্ত আবরণ, আর একটা হচ্ছে তোমার হেপাটিক বা গ্যাস্ট্রিক সিকা। লালা গ্রন্থি থেকে পড়বে, এটা সংখ্যা হচ্ছে 1 জোড়া এবং কি লেখা প্রধান। এই যে যদি আমরা পরের ছবিটা দেখি, এই যে দেখো লালা গ্রন্থি, এদিকে 1 জোড়া, এদিকে 1 জোড়া। এরা হচ্ছে সংখ্যায় 1 জোড়া এবং এরা কি প্রধান পৌষ্টিক গ্রন্থি। 2 নম্বরে মেসেন্টেরনের অন্ত আবরণ। ওই যে দেখো, এই যে মেসেন্টেরনটা মানে হচ্ছে পাকস্থলী, এটার ভিতরের যে আবরণটা সেখানে গ্রন্থি। আমরা পরিপাক চ্যাপ্টারে পড়ছি না, পাকস্থলীর ভিতরে অক্সিনটিক বা প্যারেটাল কোষ থাকে, তারপর জাইমোজেনিক কোষ, অনেক রকমের কোষ থাকে, তাই না? এই কোষগুলা কি করে? ওগুলো হচ্ছে এনজাইম ক্ষরণ করা বা হচ্ছে গিয়ে এইচসিএল ক্ষরণ করা, বিভিন্ন কাজ করে। তাহলে ওর ক্ষেত্রে ওর মেসেন্টেরনের অন্ত আবরণ। তাহলে এই শব্দটা একটু মার্ক করে রাখো, এটা মনে রাখতে হবে। তুমি জাস্ট শুধু মেসেন্টেরনটা কিন্তু পৌষ্টিক নালী, আর মেসেন্টেরনের অন্ত আবরণটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। আর তোমার লাস্ট আছে হেপাটিক সিকা, যার আরেক নাম কি গ্যাস্ট্রিক সিকা। হেপাটিক সিকার আরেক নাম হচ্ছে তোমার গ্যাস্ট্রিক সিকা। এটা সংখ্যা হচ্ছে কত? 6 জোড়া বা 12টি। হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা সংখ্যা কত? 6 জোড়া বা 12টি। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে। এবং এখানে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, ভর্তি পরীক্ষা। হ্যাঁ, আমি এই যে বাম সাইডে আমি বুঝতে পারতেছি না, মানে প্রচন্ড ব্যথা, আমি একটু মানে প্রচন্ড ব্যথা করতেছে। আমি বুঝলাম না হঠাৎ করে কি হলো, একটু ব্যথা ছিল আগে, বাট এখন সিরিয়াস লেভেলের ব্যথা করতেছে। আমি যে একটু হা করবো মানে সেই অবস্থা নাই। আচ্ছা, তাও পড়াইতে হবে, ঠিক আছে? পড়াতে থাকি আমরা আস্তে ধীরে একটু। তাহলে এখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল, এটা আসছিল 2019 সালে 2টা প্রশ্ন আসছিল। মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল যে হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকার সংখ্যা কয়টি। অপশনে ছিল 10, 12, 14 এরকম ছিল। আর ডেন্টাল পরীক্ষা আসছিল নিচের কোনটি প্রোক্টোডিয়ামের অংশ নয় বা স্টোমোডিয়ামের অংশ নয়, এরকম টাইপ প্রশ্ন আসছিল, ঠিক আছে? আচ্ছা, এখন এখানের যে গঠন বর্ণনা, এগুলো সবই আসলে ধরো ওইভাবে তেমন কিছু বলার নাই। এগুলো রিডিং করবা, 2-4টা লাইন যদি লিখতে পারো, বাট এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আমি লিখেই দিলাম, এই যে ধরো আমি কোনো বছরই দেখি নাই পৌষ্টিকতন্ত্রের গঠন থেকে প্রশ্ন আসতে। লেস ইম্পর্টেন্ট, তুমি যদি একটু রিডিং দাও, ওই এগুলার গঠন সম্পর্কে বলা আছে, ঠিক আছে? এগুলার গঠন বলতে গেলে সারা দিন চলে যাবে, ঠিক আছে? আমি এগুলোতে আর না যাই। আচ্ছা, এই যে এই জিনিসটা দেখো, ওই যে পৌষ্টিক গ্রন্থি আমরা ওখানেই পড়াই ফেলছি, এখানে আর কিছু পড়ার দরকার নেই। খাদ্য গ্রহণ এবং পরিপাক, তোমার পরিপাক, সরি এটা কি হচ্ছে? এই অটোমেটিক, সরি এটা অটোমেটিক এরকম হয়ে গেল। আচ্ছা, খাদ্য গ্রহণ এবং পরিপাক, সে একটা তৃণভোজী বা শাকাশী প্রাণী, আমরা আগেই বলছি। এখানে কিছু এনজাইম আছে, এনজাইমটা আমরা পড়ি, তারপর আমরা পরিপাকের ধাপটা পড়বো, ঠিক আছে? একটু
এনজাইম, এনজাইমটা একটু ছন্দ দিয়ে পড়তে হবে। কি কি এনজাইম আছে দেখো। আর তোমরা যদি কিছু পড়তে চাও না, যদি এমসিকিউ এর জন্য পড়তে চাও, ঠিক আছে, হ্যাঁ এগুলো নৈর্ব্যক্তিক মানে এমসিকিউ এর জন্য আর কি, উচ্চারণ করতে পারতেছি না, নৈর্ব্যক্তিক। আচ্ছা ঠিক আছে, এমসিকিউ এর জন্য পড়লে চলবে। আর এই যে এই জিনিসপত্রগুলো আমার মনে হয় না এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি কখনো দেখি নাই। আমি কোশ্চেন ইয়ার মধ্যে তোমরা পাইছো, ইয়ার মধ্যে যে ওগুলার গঠন টঠন কিছু আসে নাই, ঠিক আছে। এখানে দুই তিনটা কথা জাস্ট যেগুলো দাগ দেওয়া আছে না, তোমরা এই জিনিসগুলো এমসিকিউ এর জন্য এই দাগ দেওয়া জিনিসগুলো পড়লে হবে। যেমন ক্রপের মধ্যে পরিপাকের সূত্রপাত হয়, গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাস, এর সবকিছু হচ্ছে 6 6 6। এটা গিজারটা হচ্ছে একদম থলির মতো, এটার কাজ হচ্ছে খাবার সংকোচন প্রসারণের মাধ্যমে চূর্ণ বিচূর্ণ করা, ঠিক আছে। তারপরে মেসেন্টারনের পর আমি আগেই বলে দিছিলাম, এই যে এখানে 3টা লাইন বলছি না, এখানে মূলত এটাই এমসিকিউ। সো আমি এগুলোতে আর না যাই, ঠিক আছে। আমাদের লাগবে হচ্ছে পরিপাক, যেহেতু একবার আসছে, তাই না। ওই যে কোশ্চেনটা কি ছিল খেয়াল আছে, সবজি হজমে বেশ অভ্যস্ত, এই উক্তিটা বিশ্লেষণ করো, তাই না। তাহলে এই যে তুমি খেয়াল করো একটু, ওর এনজাইম আছে। এনজাইম কি, প্রথমে হচ্ছে লালা গ্রন্থি, ঠিক আছে, লালা রস, লালা গ্রন্থি থেকে লালা রস খরিতে হবে। ওই লালা রসে 3 রকমের এনজাইম আছে, কি কি, অ্যামাইলেজ, কাইটিনেজ এবং সেলুলেজ। তোমরা কেউ বলতে পারবে এগুলো কি ধরনের এনজাইম? শর্করা বিশ্লেষী নাকি মানে আমিষ বিশ্লেষী বা চর্বি বিশ্লেষী, কি হবে এটা, মানে এগুলো কিসের এনজাইম? এগুলো কি কার্বোহাইড্রেটের জন্য নাকি প্রোটিনের জন্য? শর্করার জন্য, তাই না। সবাই অ্যামাইলেজ, এটা সুগার, কাইটিনেজ, তারপরে সেলুলেজ, তাই না। তাহলে এই যে দেখো ওর লালা গ্রন্থির মধ্যে কি এনজাইম, সব হচ্ছে শর্করা বিশ্লেষী। তারপরে এই জায়গার মধ্যে তুমি খেয়াল করো, ওর মেসেন্টেরন মানে কি, মেসেন্টেরন মানে কি বলছিলাম, মেসেন্টেরন মানে হচ্ছে পাকস্থলী। তার মানে দেখো আমাদের মানুষের ক্ষেত্রে কি ছিল, আমাদের মুখের মধ্যে শর্করা জাতীয় খাবার একটু বিশ্লেষিত হয়, তাই না, ওই যে স্যালাইভারি অ্যামাইলেজ, টায়ালিন। তারপরে যখন পৌষ্টিকতন্ত্রে যায়, পৌষ্টিকতন্ত্রে কোনো শর্করা ছিল, সরি শর্করা বিশ্লেষী এনজাইম ছিল, ঠিক আছে। পৌষ্টিকতন্ত্রের মধ্যে কিন্তু কোনো শর্করা বিশ্লেষী কিছুই ছিল না, ওখানে ছিল, মানুষের ক্ষেত্রে আমি বলতেছি। বাট ওর ক্ষেত্রে দেখো লাইপেজ আছে, ঠিক আছে, ট্রিপটেজ আছে, ঠিক আছে, বাট এই যে ইনভার্টেজ, মল্টেজ, অ্যামাইলেজ, মানে ওর পরিপাকতন্ত্রের মধ্যে ম্যাক্সিমাম জিনিস সে খাই হচ্ছে লতা পাতা, তাই না, সে একটা তৃণভোজী প্রাণী। তার মানে তার বডি ওভাবেই আল্লাহ তাকে তৈরি করে দিছে, উপর আল্লাহ তাকে ওভাবে তৈরি করে দিছে যে তার মূল আকর্ষণ থাকবে হচ্ছে তার কি, মূল আকর্ষণ থাকবে হচ্ছে তোমার এইসব শর্করা জাতীয় খাবার পরিপাকের জন্য। এছাড়া ধরো এই যে লাইপেজ, ট্রিপটেজ দিচ্ছে, ধরো শর্করা জাতীয় খাবার খাইতেছে, কোন সময় এটার সাথে হয়তো বা প্রোটিন জাতীয় কিছুটা খেয়ে ফেললো, একটা চর্বি জাতীয় কিছু খেয়ে ফেললো, বা ধরো এই যে একটা কাণ্ড খাচ্ছে, কাণ্ডের মধ্যে কি থাকে, কাণ্ড তো একদম কচি কাণ্ড, ওখানে কিউটিকল আছে, কিউটিকল মানে কি, ওটা লিপিড, তাই না। তাহলে এই জিনিসগুলো যে খাচ্ছে, ওইগুলোর জন্য যে ছোটখাটো দুই একটা এনজাইম, তার মানে ওর পরিপাক তন্ত্রের মধ্যে কি আছে দেখো, মূলত সবকিছু খালি হচ্ছে গিয়ে শর্করা বিশ্লেষী এনজাইম। এই যে দেখো কি হইতেছে, তোমার খাবার হচ্ছে গিয়ে মুখের এখানে ঢুকলো, কি বলছে, প্রাকমুখিক প্রকোষ্ঠে পৌঁছানোর পরে, মানে জাস্ট খাবারটা খাইলো, ওই যে মুখপাঙ্গটা ক্রস করে আসলো, ঠিক আছে, চাবানো টাবানো শেষ, এখন খাবারটা আসলো, তখন কি হবে তোমার, তখন হবে তোমার খাবারটার মধ্যে লালারস নিশ্চিত হবে। এই যে আমরা যদি দেখি, ধরো খাবারটা এই জায়গার মধ্যে আসছে, এখানে আসার পরে কি ওর এখানে সিগন্যাল চলে যাবে, লালা গ্রন্থি থেকে কি নিশ্চিত হবে, লালারস। ওই লালারসে কি থাকে, 3টা এনজাইম, কারা, ওই যে লাল আকাশ, অ্যামাইলেজ, কাইটিনেজ এবং সেলুলেজ। কি কি, অ্যামাইলেজ, কাইটিনেজ এবং সেলুলেজ, এই 3টা এনজাইম থাকে। এরা কি করবে, ওগুলাকে একটু আদ্র বিশ্লেষিত করা বা বিশ্লেষিত করবে, তাই না, এই কথাটাই বলা দেখো, অ্যামাইলেজ, কাইটিনেজ, সেলুলোজ, এগুলো কি শর্করাকে আদ্র বিশ্লেষণ করবে। তারপরে কোথায় চলে যাবে, এরপরে চলে যাবে ক্রপে। এই যে দেখো এখান থেকে চলে যাচ্ছে এই জায়গার মধ্যে, একদম এই জায়গাটা পাস করে গলাবিলে কিছু নাই, চলে যাবে কোথায়, ক্রপের মধ্যে। ওখানেও কি, ওখানে ওই যে আবার সেই পরিপাক হবে, ক্রপ থেকে চলে যাবে গিজার্ডে, গিজার্ডের মধ্যে কি হবে, ওই যে খাবার মোটামুটি যা একটু আস্ত বাকি ছিল, এইগুলাকে চূর্ণ বিচূর্ণ করে টোরে একদম পুরা মানে মেসাকার অবস্থা আর কি করে দিবে। এই যে দেখো ক্রপে যাচ্ছে, ক্রপ থেকে কই যাবে, গিজার্ডে, মানে ক্রপের মধ্যে তেমন কিছু হয় না, ওখানেও একটু এনজাইম নিশ্চিত হয়, বাট মেইনলি যাবে গিজার্ডে। গিজার্ডের মধ্যে কি হয়ে যাবে দেখো, গিজার্ডের মধ্যে ওই যে দাঁত টাত আছে, তারপরে গিজার্ডটা একটু মাংসল পুরু, ওই খাবারটাকে দমড়ায় মানে দুমড়ায় মুচড়ায় একদম, আমাদের পাকস্থলীর মধ্যে খাবার যেমন গ্যাস্ট্রিক জুসের সাথে মিশে কাইম টাইম হয়ে যায় না, ওদের ক্ষেত্রে কি হয়ে যাবে, ওদের ক্ষেত্রে তৈরি হচ্ছে পেস্ট তৈরি হয়, ঠিক আছে। এখন এই যে পেস্ট তৈরি হলো, গিজার্ডের পরের অংশ হচ্ছে পাকস্থলী, তাই না। সিরিয়ালে যদি আসি, আমাদের কিন্তু ওই যে
মুখছিদ্র, গলবিল, অন্ননালী, গ্রাসনালী, ক্রপ, অন্ননালী বা গ্রাসনালী, তারপরে ক্রপ এবং গিজার্ড, গিজার্ডের পরে মেসেন্টেরন, মেসেন্টেরনের পরে আবার ওই যে ইলিয়াম, রেকটাম, তারপরে কোলন এবং পায়োছিদ্র, তাই না? ইলিয়াম, কোলন, রেকটাম এবং পায়োছিদ্র, এরকম। তাহলে ওই যে একটার পরে একটা সিরিয়ালি তো যাবে, তাই না? তাহলে আবার বলি, মুখছিদ্রের মধ্যে খাবারটা আসলো এখানে সামনে, মুখের সামনে, লালারস নিশ্চিত হইলো, ওটা আর্দ্র বিশ্লেষিত হইলো, শর্করা জাতীয় খাবার। তারপরে সে চলে যাবে ক্রপে, ক্রপ থেকে যাবে গিজার্ডে, গিজার্ডে যখন গেল সেটা দুমড়া এমএসটা একদম পেস্ট তৈরি করলো, ওখানে চুল টুল আছে ওগুলো দিয়ে ছাইকা টাইকা একদম কোথায় খাবার পাঠাবে? খাবার পাঠাবে হচ্ছে তোমার মেসেন্টেরনে। মেসেন্টেরনের মধ্যে কি হয়? ওখানে থাকে আবার ওই যে ওই 5 জন এনজাইম, এই 5 জন এনজাইম একদম খাবারকে তছনছ করে দেয়, মানে একদম ভালো মতো তছনছ করা বলতে পরিপাক করে দেয় আর কি, ঠিক আছে? তাহলে এই যে দেখো মেসেন্টেরনের যে এনজাইম গুলো আছে এরা খুব সুন্দর করে খাবারকে পরিপাক কমপ্লিট করে ফেলে, ঠিক আছে? এখন পরিপাক শেষ, পরিপাকের পরে কি হয়? আমাদের জুলজিতে কি ছিল? চুল কেন থাকে? এগুলো হচ্ছে কি ছাঁকনি হিসেবে কাজ করে। ধরো মনে করি কি এগুলো হচ্ছে কি ছাঁকনি হিসেবে কাজ করে, কিছু জিনিস পাস করবে কিছু জিনিস পাস করবে না, এরকম চুলগুলো হচ্ছে ছাঁকনি হিসেবে কাজ করে। তারপরে দেখো এনজাইম গুলা পরিপাক করে ফেললো, পরিপাক করে ফেললে তারা কি হবে? তারা হচ্ছে তোমার পরিপাকের পরে হয় শোষণ, তাহলে এটা হচ্ছে শোষণের জন্য চলে যাবে, তাই না? এই যে এখন পরিপাকের ক্ষেত্রে শোষণ হয়, শোষণ মানে কি? সেটা খাবারটা, এই যে ধরো আমাদের খাবার পরিপাক হলো, আমরা কি খাই? কমপ্লেক্স খাবার খাই, তাই না? কার্বোহাইড্রেট, জটিল শর্করা, জটিল প্রোটিন খাই, এগুলাকে ক্ষুদ্র অণুতে ভাগ করতেছে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এগুলা পরে শোষিত হয়ে আমাদের রক্তে যাবে, রক্ত গিয়ে কি হবে? আমাদের বডির মধ্যে পুষ্টি দিবে। ওর ক্ষেত্রে সেম, দেখো খাবারটা কি হচ্ছে? পরিশোধিত হয়ে তারপরে হিমোসিলে করে সারা দিকে যাচ্ছে, মানে তার ব্লাডে যাচ্ছে, ব্লাড থেকে পুরো বডির মধ্যে গেল, ঠিক আছে? আর যেটা হচ্ছে বাকি রয়ে গেল, যে জিনিস দরকার নাই আমাদের মানুষের ক্ষেত্রে, সেটা কি করি? সেটা বডি থেকে আমরা, মানুষের ক্ষেত্রে ধরো অনেক জায়গায় সিলিয়া আছে, অনেক জায়গায় ছাঁকনি, যেমন আমরা যখন এই যে শ্বাস নিতেছি বায়ুর সাথে অনেক ধুলাবালি যায়, তাই না? মানুষের ক্ষেত্রে এই যে নাকের রোম যেগুলো আছে এগুলো এক ধরনের ছাঁকনি, তাই না? এটা জাস্ট মানে বডির বিভিন্ন পার্টে বিভিন্ন রকম। মানুষের জিনিসপত্র এত কমপ্লেক্স, মানে দুনিয়াতে এর থেকে মানে মানুষকে তো বলা হয়, তাই না, দুনিয়ার সবচেয়ে জটিল মেশিন বলা হয়, তাই না? মানুষের ক্ষেত্রে এরকম ওরকম চুল আমি কোথাও পড়িনি, ঠিক আছে? ছাঁকনি মানে পরিপাকতন্ত্রের ছাঁকনির চুল এরকম কিছু আমার মনে মনে পড়তেছে না, অ্যাটলিস্ট আপাতত এরকম কিছু দেখি নেই। তাহলে যেটা পরিশোষিত হয়ে রক্ত চলে গেল, আর যেটা বাকি রয়ে গেল, ঠিক আছে, অপাচ্য অজীর্ণ খাদ্য বস্তু, সেটা কোলনে যাবে, মোলাশ হয়ে যাবে, তারপরে ওখান থেকে কিছু পানি টানি শোষণ হয়, আর বাকি জিনিসপত্র কি হবে? পায়ু পথে বের হয়ে যায়। এই হচ্ছে তোমার পরিপাকের ধাপটা, ঠিক আছে? তাহলে পরিপাকের একটু প্রক্রিয়াটা পড়তে হবে, খুব ইজি কিন্তু, জাস্ট মুখে আসতেছে, লালারস খরিত হচ্ছে, কিছু পরিপাক হচ্ছে, তারপর ক্রপ গিজার্ডে যাচ্ছে, গিজার্ডে গিয়ে পেস্ট হয়ে যাচ্ছে, তারপরে ওখান থেকে ছাইকা টাইকে চলে যাবে মেসেন্টেরনে, মেসেন্টেরনে আবার এনজাইম দিয়ে একদম সব শেষ পরিপাক, কিছু হবে শোষণ, যেগুলো বাকি সেগুলা প্রোক্টোডিয়ামে চলে যাবে, ওখান থেকে বের হয়ে যাবে। এটা কি কিছু বোঝা গেল? আমার কথাবার্তা কি কিছু বোঝা গেছে নাকি? আচ্ছা, তাহলে ওই যে সবজি হজমে বেশ অভ্যস্ত, তোমরা পরিপাকের প্রক্রিয়াটা লিখবা, ওই এনজাইম গুলাকে হাইলাইট করবা, যে শর্করা বিশ্লেষী এনজাইমে থাকে, ওই এনজাইমের কথাগুলো একটু হাইলাইট করে লিখবা। এখন চলে আসি রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র বেসিক্যালি দুই রকমের আছে, একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ। এটা পরীক্ষায় দিতে পারে, তোমরা মানুষের রক্ত চ্যাপ্টারটা পড়ছো না? মানুষের রক্ত কি ধরনের? ওটা হচ্ছে বদ্ধ সংবহন, তাই না? হৃৎপিণ্ড থেকে বিভিন্ন নালীর মাধ্যমে দিয়ে যায়, নালীর মাধ্যমে আবার ফিরে আসে, তাই না? এগুলো হচ্ছে তোমার বদ্ধ সংবহনের এক্সাম্পল, ঠিক আছে? তো মানুষ হচ্ছে বদ্ধ সংবহন। তোমার পরীক্ষার মধ্যে ধরো এরকম একটা কোশ্চেন দিতে পারে, ঘাসফড়িং এর হৃৎপিণ্ড নিয়ে কিছু একটা বলে তারপরে বললো যে তার রক্ত সংবহন তন্ত্রটা মানুষের সাথে একটা তুলনামূলক পার্থক্য বলো, ঠিক আছে? মানুষের বা বললো যে, ঠিক আছে, যে তোমার টিচার বললো যে মানুষের থেকে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র ভিন্ন, উক্তিটি যাচাই করো, এরকম প্রশ্ন দিতে পারে না? তাহলে তোমাকে কোন আলোকে লিখতে হবে? তোমাকে মুক্ত সংবহন এবং বদ্ধ সংবহন এই আলোকে কিন্তু পরীক্ষার মধ্যে আনসার করতে হবে। তো আমি যেটা বললাম, তোমার মুক্ত সংবহন আর বদ্ধ সংবহন সংজ্ঞাটা বেসিক্যালি কি? বদ্ধ সংবহনে রক্ত কখনোই দেহ গহ্বরে উন্মুক্ত হবে না, সব সময় স্পেসিফিক কিছু নালিকার মাধ্যমে বাহিত হবে। আর মুক্ত সংবহনে নালিকার মাধ্যমে বাহিত হচ্ছে, অনেক সময় কোথাও উন্মুক্ত হয়ে যাবে, অনেক সময় আবার হচ্ছে গিয়ে নালিকাতে ঢুকতেছে, মানে আসা যাওয়া করতেছে। বাট বদ্ধ সংবহনে কি হবে?
অলওয়েজ কিছু স্পেসিফিক নালীর মধ্যে থাকবে। ঠিক আছে, এই গেল তোমার মুক্ত সংবহন, বদ্ধ সংবহন। এখন মুক্ত সংবহনে তুমি একটু খেয়াল করো, মুক্ত সংবহনে দেখো কি বলছে, হৃদযন্ত্র, রক্তবাহিকা সবকিছু থাকে, বিভিন্ন সাইনাস নামক জায়গায় থাকে। আমরা হাঁসফুড়িং এরটাতে আসতেছি, কি নিয়ে গঠিত দেখো, হৃদযন্ত্র, রক্তনালী, সাইনাস নিয়ে। এখানে দেহ গহ্বরে রক্ত চলে যাবে, তারপরে এখানে সবকিছু সংস্পর্শে আসবে, বাট এখানে ডিরেক্ট কোনো সংস্পর্শে আসে না, রক্ত গহ্বরে প্রবেশ করে না, এখানে আলাদা আলাদা পার্টস থাকে। তাহলে একটু এটার আমাকে আনসার করতে হবে পরীক্ষার মধ্যে। ঘাসফড়িং এটা হচ্ছে আর্থ্রোপ্রোড, এই জন্য তার রক্ত সংবহন হচ্ছে মুক্ত ধরনের। তিনটা অংশ আছে, হিমোসিল, হিমোলিম্ফ এবং পৃষ্ঠবাহিকা। এই ছবি শিখতে হবে, এই ছবি শিখতে হবে। ঠিক আছে, ইজি ছবি, এই ছবিটা একটু শিখতে হবে। পরীক্ষার মধ্যে দিতে পারে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র বর্ণনা করো, গঠন বর্ণনা করো, অথবা দিতে পারে হচ্ছে রক্ত সংবহনের প্রক্রিয়া বর্ণনা করো। এটা থেকেও পরীক্ষার মধ্যে প্রক্রিয়া আসার চান্স বেশি, এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। আমি আসতেছি, ঠিক আছে, আমি জাস্ট বলে নিলাম যে কোনটা ইম্পর্টেন্ট। মলাস্কা কি দিব, একটা সুন্দর কোশ্চেন করছে একজন। তো বেসিক্যালি তোমার যেটা হচ্ছে, তোমার পরীক্ষার মধ্যে যদি এইভাবে প্রশ্ন দেয় যে নিচের কোনটিতে অর্ধমুক্ত সংবহন পাওয়া যায়, বা মলাস্কাতে কোন ধরনের রক্ত সংবহন পাওয়া যায়, অপশনে যদি অর্ধমুক্ত পাও, একদম চোখ বন্ধ করে ওটাই দিয়ে আসবে। ঠিক আছে, ঘাসফড়িং চ্যাপ্টার থেকে মলাস্কা নিয়ে প্রশ্ন হওয়ার চান্স খুবই কম। তোমরা হচ্ছে গিয়ে একদম চোখ বন্ধ করে কি দাগাবা, চোখ বন্ধ করেছে তোমরা অর্ধমুক্ত দাগাই দিয়ে আসবা। এই কথা যেন মনে থাকে, ওটা 1 নাম্বার চ্যাপ্টার থেকে প্রশ্ন হওয়ার চান্স বেশি। যদি আলাদা করে প্রশ্ন হয় মলাস্কাতে কোন ধরনের সংবহন, অবশ্যই 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 মুক্ত দাগাবা। আচ্ছা, এবার দেখো তোমার ঘাসফড়িং এর রক্ত সংবহন। তাহলে ঘাসফড়িং এর রক্ত সংবহনের গঠনটা আমরা আগে দেখি কি আছে দেখো। তো এখানে হিমোসিল বলে একটা কথা আছে, এটাও তোমার এইচএসসির প্রশ্ন। হিমোসিল বলতে কি বুঝো, হিমোসিল বলতে কি বুঝো? এখন যেটা হয়, একটা ভ্রূণের যখন পরিস্ফুটন ঘটে, ঠিক আছে, ভ্রূণের যখন পরিস্ফুটন ঘটে ওখানে কি থাকে, ব্লাস্টোসিল। ঠিক আছে, ওখানে ধরো এরকম সিলোমিক গহ্বর নামে একটা গহ্বর থাকে, আর এই জায়গার মধ্যে পুরাটাতে কি থাকে, এটাকে বলা হয় ব্লাস্টোসিল। ওই যে ব্লাস্টুলা মনে আছে, তোমাদের পড়াইছিলাম না জাম্বুর কথা? তোমাদের তো পড়াইছিলাম অবশ্যই, জাম্বুর ক্লাস তো হয়েছিল। তাহলে জাম্বুর মধ্যে ব্লাস্টুলাতে খেয়াল আছে, একটা ফাঁকা জায়গা থাকে ব্লাস্টোসিল, আর এদিকে থাকে ব্লাস্টোডার্ম, তাই না? আর ওদের মধ্যে সিলম নামে একটা গহ্বর থাকে। তো যেটা হয়, যখন তাদের পরিস্ফুটন হয়, মুক্ত সংবহনযুক্ত প্রাণী যারা, তাদের যখন পরিস্ফুটন হয়, তখন এই যে সিলমের গহ্বরটা আছে আর এই যে ব্লাস্টোসিলের গহ্বরটা, এই দুইটা মিক্স হয়ে যায়। মিক্স হয়ে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি এরকম একটা ফাঁকা জায়গা তৈরি হয়। এই ফাঁকা জায়গাটাকে বলা হয় তোমার হিমোসিল বা মিক্সোসিল। তাহলে এই যে দেখো কথাটা, ভ্রূণীয় পরিস্ফুটনের সময় প্রধান সিলোমিক গহ্বর ব্লাস্টোসিলের সাথে মিশিয়ে যে নতুন একটা গহ্বর তৈরি করে, এটাকে বলা হয় হিমোসিল বা মিক্সোসিল। পরীক্ষায় আসতে পারে এটা, হিমোসিলের সংজ্ঞা। হিমোসিল বলতে কি বুঝো? এখন আমরা কি বলছি, ঘাসফড়িং এর রক্ত সংবহনের প্রধান অংশ হচ্ছে তিনটা, একটা হচ্ছে হিমোসিল, একটা হচ্ছে হিমোলিম্ফ, আর একটা হচ্ছে কি বললাম, পৃষ্ঠীয় বাহিকা। কি বললাম, হিমোসিল, হিমোলিম্ফ এবং পৃষ্ঠীয় বাহিকা। এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ পরীক্ষার জন্য, যে ঘাসফড়িং এর রক্ত সংবহনের প্রধান অংশ নয় কোনটি, এটা ভর্তি পরীক্ষায় আসছে। এখন দেখো এই যে হিমোসিল, দেখে একটা ফাঁকা জায়গা, এটার মধ্যে দুইটা পর্দা দিয়ে এটাকে তিনটা সাইনাসে ভাগ করছে, তাই না? মুক্ত সংবহনে আমরা পড়ছিলাম না, ওদের যে হৃৎপিণ্ড, তারপর বিভিন্ন অংশ টংশ আছে রক্ত সংবহনের, সবাই হচ্ছে সাইনাসে অবস্থান করে। তাহলে এই যে তিনটা সাইনাসে ভাগ করছে, সবার উপর হচ্ছে পেরিকার্ডিয়াল, মাঝখানে হচ্ছে পেরিভিসেরাল, আর নিচে হচ্ছে পেরিনিউরাল। কি বললাম, পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল আর হচ্ছে পেরিনিউরাল। তুমি চিন্তা করো, কার্ডিয়াল বলতে তোমরা কি বুঝছো, তোমরা আমাকে একটু বলো তো, কার্ডিয়াল বলতে তোমাদের মাথায় কি আসে? হার্ট। তার মানে পেরিকার্ডিয়াল কি থাকে, ওখানে হার্ট থাকে। তারপরে নিউরাল বললে তোমরা ওদের মাথায় কি আসে বলো তো, এমন স্লাইড না দেখেও যদি বলো। নিউরাল বললে নিউরোলজিস্টের কথা মনে আসে না, তাই না? তাহলে নিউরাল বললে ব্রেনের কথা। তাহলে এখানে কি থাকে, স্নায়ু রিলেটেড, স্নায়ুরজ্জু। আর তোমার পেরিভিসেরাল সাইনাস, ওখানে থাকে পৌষ্টিক নালী। তাহলে পেরিভিসেরালে পৌষ্টিক নালী, নিউরালে হচ্ছে নিউরন, স্নায়ু, স্নায়ুরজ্জু, আর পেরিকার্ডিয়াল হচ্ছে হৃদযন্ত্র। পারবা না এটা? এটা কিন্তু ইজি আছে। তারপর আসো ঘাসফড়িং এর রক্ত, যেটাকে বলা হয় কি হিমোলিম্ফ। কি বলা হয়, ঘাসফড়িং এর রক্তকে বলা হয় হিমোলিম্ফ। এখানে রক্তকণিকা থাকে যেটা, সেটাকে বলা হয় হিমোসাইট। হিমোলিম্ফ থেকে আসছে তোমার হিমোসাইট। এটা কিন্তু ভর্তি পরীক্ষার প্রশ্ন, এই বছরই আসছে। ঘাসফড়িং এর রক্তকণিকাকে কি বলা হয়, এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট, হিমোসাইট। উত্তর কি হিমোসাইট। এটা মেবি আলিম স্যারের বইয়ের মধ্যে ডিরেক্ট প্রশ্ন আছে এরকম, আলিম স্যার বা মাজেদা ম্যাডামের বই, নিজের ঘাসফড়িং এর রক্তকণিকা কি বলে, ডিরেক্ট প্রশ্ন একদম।
এখন ঘাস ফড়িং এর যেই রক্ত আছে ওই রক্তটার কালার কি বলতে পারবা কেউ? ঘাস ফড়িং এর রক্তের কালার কি? কারণ তোমরা কেউ কেউ বলতে পারো ভাই আমি কি দেখছি নাকি ঘাস ফড়িং, আপনি যে আমাকে রক্তের জিজ্ঞেস করতেছেন। তেলাপোকা, তাই না? তেলাপোকা, বাসার মধ্যে তেলাপোকা মারছো না? অনেকে তেলাপোকা মারছে। আর তেলাপোকার কথা বললে আবার মনে করি কি অনেকে অন্তরাত্মা কাঁপা ওঠে যে ভাইয়া আপনি এটা কি কথাবার্তা বললেন। তেলাপোকার কথা শুনলে আমার হচ্ছে গিয়ে অন্তরাত্মা কাঁপা ওঠে, মনে হচ্ছে না জানি কি দেখে ফেলছি, তাই না? তেলাপোকা দেখলে অনেকের এরকম মানে মনে হয়, ঠিক আছে? তো তেলাপোকাটা যখন মারো দেখবা যে একটু হোয়াইটিশ হোয়াইটিশ পদার্থ বের হয়, ঠিক আছে? তেলাপোকা একদম যদি চাপা দাও, জুতার নিচে যেমন চাপা দাও, গাড়ির ট্রাকের নিচে যেমন মানুষ চাপা পড়ে, তেমনি তেলাপোকা চাপা পড়ে হচ্ছে আমাদের জুতার নিচে, তাই না? তাহলে ওই চাপা দিলে তখন দেখা যায় কি মানে একটু সাদা সাদা কিছুটা মানে খুব ইয়াকার খুব বাজে অবস্থা। তো ওগুলা কি, ওগুলো হচ্ছে তেলাপোকা, তেলাপোকার রক্ত। তাহলে ওটাকে বেসিক্যালি সাদা বা বর্ণহীন যেটাই বললো, ঠিক আছে? সাদা বা বর্ণহীন। কারণ কি? কারণ হচ্ছে এখানে কোনো শ্বাস সংযোগ নাই। আমাদের মানুষের রক্তটা কি কালার? লাল কালার, কারণ এখানে শ্বাস সংযোগ থাকে, একটা নাম হচ্ছে হিমোগ্লোবিন। বাট ওদের কিন্তু কোনো হিমোগ্লোবিন নাই, এই জন্য হচ্ছে কোনো শ্বাস সংযোগ নাই, এই জন্য হচ্ছে ওদের রক্তটা বর্ণহীন বা সাদা যেটাই বলো, ঠিক আছে? সমস্যা নেই। এখন এই কথাটা মনে রাখতে হবে, একটা প্রশ্ন দেওয়া হয় নিচের কোনটি হিমোলিম্ফের কাজ নয়? তোমার শ্বসন কথাটা দেখবা থাকছেই, মানে একদম শিওর, শিওর শর অপশনে শ্বসনটা থাকবে, সেটাই উত্তর হবে, ঠিক আছে? নিচের কোনটি হিমোলিম্ফের কাজ নয় বললে তেলাপোকা ক্যারেক্টারলেস কেন? তেলাপোকার কি হয়েছে ক্যারেক্টারলেস কেন? আচ্ছা, তাহলে কোনো শ্বাস সংযোগ না থাকায় এরা বর্ণহীন। তাহলে শ্বসনে ভূমিকা নাই, এই ওয়ার্ডটা মাস্ট মনে রাখতে হবে। আর দুইটা এক্সেপশনাল কাজ আছে, এই যে দেখো ডানার সঞ্চালন এবং খোলস মোচন। কি বললাম? ডানার সঞ্চালন এবং খোলস মোচন, এটাতে কে সহায়তা করে? হিমোলিম্ফ, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আরে বললো না সেদিন কি হয়েছে, তেলাপোকার কথা বললি। সেদিন হঠাৎ করে ধরো বারান্দার দরজা দরজা তো ইউজুয়ালি খুলেই ঘুমাই, ঠিক আছে? হঠাৎ করে রাত্রেবেলা মনে হচ্ছে শরীরের উপর কিছু হাঁটতেছে। আমি কি মানে আমি ভাবলাম যে আপনি কি স্বপ্ন, আমি কি স্বপ্নই দেখতেছি নাকি কি হলো? কথা কি আটকে যাচ্ছে? কথা একজন বলতেছে ভাই কথা আটকে যাচ্ছে। তো যে তেলাপোকার কাহিনী যেন বলতেছি, এ, আমি ভাবলাম যে মনে করি কি স্বপ্ন দেখতেছি। হয়তো স্বপ্নের মধ্যে মনে করি কি মানুষ এমন উদ্ভুত জিনিস দেখে। আমি আমার স্বপ্ন সবচেয়ে বেশি দেখি কি নিয়ে জানো? আমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখি হচ্ছে আমি বাংলা পরীক্ষা দিতেছি এইচএসসির। আমার এমনিতে সবসময় আমার লেখা অনেক স্লো, লিখতে পারি না। আর এই সময় চলে যেতেছে কিন্তু আমি কিছু লিখতে পারতেছি না। কি হলো, কে আমাকে আটকে ধরছে? দেখতেছি যে 1 ঘন্টা পার হয়ে গেছে, আমি মাত্র একটা সৃজনশীল লিখছি, বাকি 1.5 ঘন্টায় আমাকে আরো 6টা লিখতে হবে। আমার মনে করি কি মাথা মাথা খারাপ হয়ে গেছে এখন, যে কই যাব আমি। পরে হঠাৎ করে ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরে মনে হয় আল্লাহ মানে কি আজাব থেকে বেঁচে গেছি। তখন আমার মনে হয় যে মনে করি জীবন একদম ধ্বংসের। আমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখি হচ্ছে এই এই বাংলা নিয়ে, আচ্ছা যেটাই বলি। তো আমি ভাবলাম যে মনে করি স্বপ্ন দেখতেছি, স্বপ্ন দেখতেছি, স্বপ্নের মধ্যে হয়তো ওই তেলাপোকাটা আমার শরীরের মধ্যে হাঁটতেছে, ঠিক আছে? তেলাপোকা নিয়ে ধরো এই যে ঘাসফড়িং টাসফড়িং টা রেগুলার পড়াই, তো তেলাপোকার কথা বলি, ওই ওই হিসেবে ভালো লাগছে, ঠিক আছে? এটা নাম যেহেতু নিতেছি, তাহলে হ্যাঁ কান্না, আমিও কান্না করি। নাম যেহেতু নিছি, যে মানে স্বপ্নের মধ্যে তো মনে হয় একদম এইচএসসি পরীক্ষা, নাম যেহেতু নেই ক্লাসের মধ্যে, ঠিক আছে? এক্সাম নিয়ে, এক্সামের ব্যাপারে একটা কথা যেটা আমি একটু বলেই নিই। এক্সাম নিয়ে আমি সবসময় এটা আমার মাথায় আসে, এক্সাম নিয়ে যদি বাজে স্বপ্ন দেখা হয় তাহলে দেখা যায় যে এক্সাম ভালো হয়েছে। আমি জানি না এটা কি থিওরি কাজ করে, কিন্তু আমি আমার জীবনে যত এক্সামের আগের দিন স্বপ্ন দেখছি ওই পরীক্ষা খারাপ হয়েছে, ওই পরীক্ষাতে মোটামুটি ঠিক আছে হাইস্ট পাইছি বা ফার্স্ট হয়েছি এরকম। এটা আমি জানি না এটা কেন এরকম হয়, এই থিওরিটা কি অ্যাকচুয়ালি আমি জানি না। তো যেটা বলতেছিলাম, ঠিক আছে, যেটা বলতেছিলাম, তেলাপোকা হাঁটতেছে, আমি ভাবলাম স্বপ্নের মধ্যেই। হঠাৎ করে ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে দেখি হাতের উপর বিশাল বড় এক তেলাপোকা। আমি মনে করি কি ওই সময় মানে হার্ট অ্যাটাক যে করি নাই, ঠিক আছে, হার্ট অ্যাটাক যে করি নাই এটাই সত্যি আর কি। আমি জাস্ট মনে করি ঘুম থেকে উঠে দৌড় মানে লাইট টাইট জ্বালায় এই তেলাপোকারে খুঁজে পরে মারছি। মারার পর আমার তখন খালি মানে কি যে অবস্থা। তাহলে এই তেলাপোকা আসলে মানে তুমি চিন্তা করো আসলে কি হরিফিক অবস্থা আর কি। সকালবেলা একটা মানুষের না ভয় পাওয়ার বলতে, ঠিক আছে, ভয় পাচ্ছি এরকম না। তুমি কিন্তু তুমি চিন্তা করো একটা যে কোনো মানুষ, তুমি রাত্রেবেলা ঘুমাচ্ছ, তোমার শরীরের মধ্যে একটা তেলাপোকা হাঁটতেছে, তাহলে এই জিনিসটা কেমন হবে চিন্তা করো। আমি তো ভয় পাই না, আমি মনে করি কি এই যে দেখলাম একদম জুতা দিয়ে একদম ঠাস,
ওই জায়গার মধ্যেই তেলাপোকাকে আপ্যায়ন, তেলাপোকার আয়ু ওই জায়গার মধ্যেই শেষ। ঠিক আছে, তেলাপোকার আয়ু ওই জায়গার মধ্যে শেষ, পায়ের মধ্যে ওই জুতা দিয়ে। এই যে একজন বলছে আমি ভয় পাই না, শুধু একটু চিল্লাই। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক গল্প টল্প করলাম, আমরা এবার একটু ওই তো আমি ভয় পেয়েছি, এটা কারণ তো বললাম আমি ঘুমের মধ্যে দেখছি, তাই না? এমনি সামনাসামনি দেখলে, এখন দেখলে মনে করি তেলাপোকা মারতে পারবো 100টা, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে দেখো আমরা রক্ত পড়ছিলাম, আর হচ্ছে 3 নাম্বার অংশ হচ্ছে হার্ট, তো অবশ্যই থাকবে। ওর ক্ষেত্রে যেটা হয়, ওর হার্ট না, ওর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ওর পৃষ্ঠীয় বাহিকা বলে একটা অংশ আছে। ঠিক আছে, ওর পৃষ্ঠীয় বাহিকা বলে একটা অংশ আছে। এই পৃষ্ঠীয় বাহিকার মধ্যে থাকে হচ্ছে দুইটা জিনিস, অ্যাওয়ার্টা থাকে এবং হৃদযন্ত্র থাকে। আমাদের মানুষের ক্ষেত্রে মনে আছে হার্ট ছিল আর হচ্ছে অ্যাওয়ার্টা বের হয়েছিল হার্ট থেকে। ওদের ক্ষেত্রে যেটা হয়, ওদের হৃদযন্ত্র থাকে। ছবিতে যদি আমরা দেখি, এই যে এই হচ্ছে তোমার হার্ট গুলো, আর এই যে সামনের দিকে একটা অ্যাওয়ার্টা থাকে, পিছনে একটা অ্যাওয়ার্টা থাকে। পিছনটাকে বলা হয় পশ্চাৎ অ্যাওয়ার্টা এবং সামনেরটাকে বলা হয় সম্মুখী অ্যাওয়ার্টা। এই পুরাটা জিনিস মিলে কি গঠন করে? পৃষ্ঠীয় বাহিকা। তাহলে এই যে দেখো এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, এটা ভর্তি পরীক্ষার প্রশ্ন। ঘাসফড়িং এর প্রধান স্পন্দনশীল অঙ্গ কোনটি? তাহলে পৃষ্ঠীয় বাহিকা হচ্ছে ঘাসফড়িং এর প্রধান স্পন্দনশীল অঙ্গ। এটা কয়টা অংশে বিভক্ত? এটা হচ্ছে তোমার 2টা অংশে বিভক্ত। সামনে হচ্ছে কি ওই যে দেখো অ্যাওয়ার্টা আর হচ্ছে হৃদযন্ত্র। এখন হৃদযন্ত্র যেটা একটা নলাকার গঠন, এখানে 7টা ফানেলাকার প্রকোষ্ঠ থাকে এবং এটা থাকে কোথায়? পেরিকার্ডিয়াল সাইনাসে, তোমরা আগেই বলছিলা। হার্টের মধ্যে হচ্ছে ছিদ্র থাকে, মানে ধরো তোমার প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে এদিকে একটা ছিদ্র, এদিকে একটা ছিদ্র, মানে সবগুলোর মধ্যে 2টা ছিদ্র থাকে। তাহলে টোটাল কয়টা অস্টিয়া হবে তোমরা আমাকে একটু বলো তো? প্রকোষ্ঠ 7টা, প্রত্যেকটার মধ্যে 2টা করে অস্টিয়া, তাহলে টোটাল কয়টা অস্টিয়া থাকবে আমাকে একটু বলো? 14টা, তাই না? তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এটা আলিম স্যারের বই আছে, আমি স্লাইডে উঠাই দিতে ভুলে গেছি। তোমরা একটু, অস্ট্রিয়ার সংখ্যা কত? 14 বা 7 জোড়া, 7 জোড়া বা 14টি অস্ট্রিয়া থাকে। আর এখানে ওর হার্টের মধ্যে এক ধরনের পেশি থাকে, যেটাকে বলা হয় অ্যালারি পেশি। আমাদের মানুষের হার্টে থাকে কার্ডিয়াক পেশি, ওর হার্টটা হচ্ছে থলির মতো, ওখানে পেশি নাই, বাট এটার সাইডে হচ্ছে গিয়ে অ্যালারি পেশি থাকে। ঠিক আছে, এই অ্যালারি পেশিগুলোর কাজ হচ্ছে এগুলা সংকোচন প্রসারণের মাধ্যমে ওর রক্ত সংবহনে ভূমিকা রাখে। এটা সংখ্যা হচ্ছে 6 জোড়া। অ্যালারি পেশি ধরো সংখ্যা কত? 6 জোড়া। এখন আসো রক্ত সংবহন প্রক্রিয়া। এই জায়গার মধ্যে একটু বোঝার ব্যাপার স্যাপার আছে। রক্ত সংবহন প্রক্রিয়াটা আমি একটু বলি, যেটা হচ্ছে এখানে যেটা বলা, 2টা এমসিকিউ পড়বা। হৃদস্পন্দনের হার 100 থেকে 110, আর রক্ত সংবহনের সময়কাল 30 থেকে 60 মিনিট। কিন্তু তোমাদের এখানে এক্সট্রা কথাবার্তা, রক্ত সংবহনটা দেখো খুবই ইজি, বাট এখানে তোমার বইয়ের মধ্যে যে এই ছকটা দেওয়া, এই ছকটাতে একটু ভুল আছে। তুমি যদি এটা লিখো, এটাতে ফুল মার্কস পাবা না। কথা কানে গেল সবার, যে 70 জন 75 জন ক্লাস করতেছো, এই ছকটা পুরাটা লিখলে আর একটু লিখতে হবে এক্সট্রা। তো বেসিক্যালি কি হয় আমি একবার বলি, তারপরে দেখো। যেটা হয়, ওর 3টা সাইনাস আছে, পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল, পেরিনিউরাল। পেরিকার্ডিয়াল সাইনাস, ওই সাইনাসের মধ্যে কি আছে? পুরাটা জুড়ে রক্ত আছে। তো পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে যখন তোমার রক্তটা আসলো, ঠিক আছে, রক্তটা আসলো, এখন কি হবে তোমার? হৃদযন্ত্রের প্রসারণ না? এই জায়গার আগে তোমাকে 2-একটা কথা লিখতে হবে। সেটা কি জানো? এই যে দেখো, একটু আমি এখানে টান দিয়ে লিখি, তোমাকে লিখতে হবে, আমি অ্যালারি, সবাই এখনই লিখে নাও, সবাই বইয়ের মধ্যে এখনই লিখে নাও, অ্যালারি পেশির এই লাইনটা লিখো, সবাই লিখো। অ্যালারি পেশির সংকোচনের ফলে হৃদযন্ত্রের প্রসারণ। ঠিক আছে, খালি হৃদযন্ত্রের প্রসারণ লিখলে হবে না। হৃদযন্ত্রের প্রসারণ কি এমনি এমনি হয়? এটা লিখতে হবে। ঠিক আছে, এই দূর লিখলে নাম্বার পাবো না। তাহলে সবাই একটু লিখো বইয়ের মধ্যে, অ্যালারি পেশির সংকোচনের ফলে হৃদযন্ত্রের প্রসারণ। ঠিক আছে, অ্যালারি পেশি সংকোচনের ফলে হৃদযন্ত্রের প্রসারণ। তারপরে এই দুইটার আগে এখানে একটা অ্যারো, এখানে একটা অ্যারো, এখানে মাঝখানে আরেকটা কথা লিখতে হবে, অস্টিয়া খুলে যায়, অস্টিয়া খুলে যায় লিখতে হবে। আচ্ছা হ্যাঁ, 21 এডিশনে লিখা আছে, আমি আমি দেখছি ওটাতে।
বাট যাদের কাছে নাই তারা লিখো, ঠিক আছে? ম্যাক্সিমাম তো 20 এডিশন, আমি জন্য 20টাই পড়াচ্ছি, 21 তোমরা অ্যাডমিশনের সময় পড়বা, ঠিক আছে? তো তোমাদের এইচএসসি যেহেতু 20 থেকে হবে, এই জন্য আমি এটাই পড়াচ্ছি। তাহলে একটু লিখো, অ্যালারি পেশির সংকোচনের ফলে হৃদযন্ত্রের প্রসারণ হয়, হৃদযন্ত্র প্রসারিত হয়। প্রসারিত হলে কি হবে তুমি চিন্তা করো, নর্মালি তোমরা সবাই তো বেলুন টেলুন ফুলাইছো, তাই না? বেলুন নিয়ে তো সবাই খেলছে। তো বেলুন নর্মালি যখন থাকে, মাঝে মধ্যে ধরো আমরা বেলুনের প্যাকেট কিনে নিয়ে আসি, তখন কি হয়, বেলুনের প্যাকেট যখন কিনে নিয়ে আসি তখন তো মনে হয় সবগুলো বেলুনই ভালো, কিন্তু অনেক বেলুন ফুলানোর সময় দেখা যায় কি, ফুলানোর সময় দেখা যায় যে তার মধ্যে ছিদ্র। নর্মালি কিন্তু চুপসানো অবস্থায় আমরা ছিদ্রটা দেখতে পারি না, বাট যখন ফুলাই তখন ছিদ্রটা দেখা যায়। তাহলে হৃদপিণ্ডের ক্ষেত্রে একই জিনিসটা হয়, অ্যালারি পেশি সংকুচিত হইলে তোমার হৃদযন্ত্রটা প্রসারিত হয়, তাই না? অ্যালারি পেশি সংকুচিত হইলে হৃদযন্ত্রটা প্রসারিত হয়। প্রসারিত হওয়ার কারণে কি হবে, ওই যে হৃদযন্ত্র একটা বেলুন, এই বেলুনটা যখন ফুলে যাবে তখন কি ছিদ্রগুলো খুলে যাবে। কি হবে, ছিদ্রগুলো খুলে যাবে, অস্টিয়া খুলে গেল। খুলে যাওয়ার পরে কি হইলো, এই যে তোমার হার্ট আছে, হার্টের ভিতরে কি হবে, এখানে এখানে কি হয়, এখানে হচ্ছে রক্ত ঢুকে, তাই না? এটার ভিতরে রক্ত ঢুকতেছে, ওই রক্ত হার্টের মধ্যে আসলো, এবার হচ্ছে হার্টের মধ্যে রক্ত ফিল আপ। এবার হার্ট কি করবে, কন্ট্রাক্ট করবে, হার্ট কন্ট্রাক্ট করবে। রক্ত কোথায় যাবে, এই যে এখানে যাবে, নাম কি, সম্মুখ অ্যাওর্টা। তাহলে রক্ত কোথায় গেল, রক্ত যাচ্ছে হচ্ছে সম্মুখ অ্যাওর্টাতে, ঠিক আছে? সম্মুখ অ্যাওর্টা থেকে ব্লাড কোথায় যাবে, সম্মুখ অ্যাওর্টা থেকে ব্লাড যাবে হচ্ছে মস্তকের সাইনাসে। তাহলে এই যে দেখো সম্মুখ অ্যাওর্টা, এখান থেকে ব্লাড কই যাচ্ছে, মাথার মধ্যে। মাথা থেকে চলে যাবে কোথায়, পেরিনিউরাল সাইনাসে। কই গেল, মাথা থেকে চলে গেল তোমার পেরিনিউরাল সাইনাসে। পেরিনিউরাল সাইনাস থেকে কই যাবে, পেরিভিসেরাল। ভিসেরাল থেকে কই যাবে, পেরিকার্ডিয়াল। ওই যে আবার পেরিকার্ডিয়ালের মধ্যে ব্লাড ফিল আপ হয়ে গেল, ব্লাড ফিল আপ হইলে কি হবে, আবার সেই অ্যালারি পেশি সংকুচিত হবে, সংকুচিত হইলে অস্টিয়া খুলে যাবে, আবার হার্টে ব্লাড ঢুকবে। এইভাবে সাইকেলটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আমার কথা কি বোঝা গেল, ইয়েস অর নো? বোঝা গেছে? কেউ বুঝো না এরকম আছো? আরেকবার একটু পড়লে, যদি এই জিনিসটা না পড়া থাকে, যদি একবার পড়ো তাহলে দেখবে মিলে গেছে, ঠিক আছে? দরকার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যদি খাতায় যারা না লিখছো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাহলে এইভাবে লিখতে হবে, কিন্তু এইভাবে লিখলে তোমার লেখাটা একটু কমপ্লিট হলো। আর সিলোম হিমোসিলার পার্থক্য 2 নম্বরের জন্য আসতে পারে, খেয়াল রাখবা। দেখো সিলোমের সবকিছু হচ্ছে না, সিলোম হচ্ছে একটা নেগেটিভ পার্সন। এই দেখো সিলোমের, সিলোম দেহের অঙ্গ উপাঙ্গে প্রসারিত হয় না, সিলোম রক্ত সংবহন তন্ত্রের অংশ গঠন করে না, সিলোমে কোনো পুষ্টি পদার্থ পরিবাহিত হয় না। তাহলে সিলোমের ক্ষেত্রে কি, সিলোমের ক্ষেত্রে হচ্ছে তোমার, হ্যাঁ মানে তুমি রক্তটা লিখতে পারো, তুমি বুঝো নাই? তোমার যে সাইকেলটা ধরো, তুমি একটু সুন্দর, আর একটু সুন্দর করে কথাবার্তা গুলো এখানে ধরো শর্টকাট দেওয়া, তুমি একটু গোছায় যদি লিখো, তাই না? অ্যালারি পেশি কেন, ধরো পেরিকার্ডিয়াল, অ্যালারি পেশি সংকুচিত, সংকোচনের ফলে হৃদযন্ত্র প্রসারিত হবে। তারপরে কি হবে, হৃদযন্ত্রে উপস্থিত অস্টিয়া গুলো খুলে যাবে, খুলে গেলে হৃদযন্ত্রের ভিতরে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত ভিতরে ঢুকবে হৃদযন্ত্রের ভিতরে। হৃদযন্ত্র যখন রক্ত দিয়ে পরিপূর্ণ হবে তখন হৃদযন্ত্র সংকুচিত হবে। এই তো তোমার লেখা বাড়ানোর উপায়, তাই না? এখানে ধরো যে ওয়ার্ডটা দেওয়া আছে, তোমাকে তো এখানে ফুল মার্কস দিবেন না। তুমি যদি এইভাবে একটু কথাগুলো একটু বড় বড় করে লিখো, তোমার কিন্তু পৃষ্ঠা ভরবে এবং তোমার লেখাগুলো সুন্দর। তুমি তো ধরো শর্টকাটে লিখে পারবা না, তাই না? তাহলে একটু সুন্দর করে করে কথাবার্তাগুলো, জাস্ট এই ওয়ার্ড গুলো একটু ইলাবোরেট করে লিখবা, ঠিক আছে? সম্মুখে আরোটা সংকোচন হবে, সম্মুখে আরোটা থেকে মস্তকের সাইনাস যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিলম হচ্ছে সব না, হিমোসিল হচ্ছে সব হ্যাঁ, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এই যে দেখো একটা কোশ্চেন আছে, কই গেল, এই যে দেখো, রবিউল পড়ার টেবিলে একটা পতঙ্গ দেখতে পায় যা সন্ধিযুক্ত পায়ের সাহায্যে লাফ দিতে পারে, ডানার সাহায্যে উঠতে পারে, সেটা কি? তোমাদের বইয়ের মধ্যে আছে ঘাসফড়িং, তাহলে সেটা হবে ঘাসফড়িং। 1 নাম্বার প্রশ্ন, হিমোসিল কি? উত্তর কি, ওই যে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় ঘাসফড়িং এর প্রধান সিলোমিক গহ্বরের সাথে ব্লাস্টোসিলের সাথে মিশে যে যেটা তৈরি করে সেটা হচ্ছে হিমোসিল। 3 নাম্বার প্রশ্নটা কি, দর্শন অঙ্গের একক গঠন বর্ণনা করতে, তার মানে ওমাটিডিয়ামের স্ট্রাকচার চাইছে। আর 4 নাম্বার হচ্ছে তোমার উদ্দীপকের প্রাণীটির সংবহন তন্ত্রের সাথে তোমার শক্ত সংবহনের পার্থক্য বিশ্লেষণ করো। ওই যে ওর কাহিনী বার্তাগুলো বলবা, ঠিক আছে? মানুষের গুলো একটু লিখলা, মানুষেরটা কিভাবে যায়, ওই যে মানুষেরটা মানে পুরো বডি থেকে রাইট ভেন্ট্রিকলে মানুষের সাইকেলটা একবার আঁকবা, ওর সাইকেলটা একবার আঁকবা, তখন লিখবা মানুষের হার্টের প্রকোষ্ঠ 4টা, তারপর হচ্ছে গিয়ে মানুষের রক্ত এইভাবে, মানে জাস্ট মানুষের সাথে ঘাসফড়িং এর পার্থক্য তোমার মাথায় ততক্ষণ যা আসে, তোমাদের মেবি 1 ঘন্টা 25 মিনিটে
দুইটা কোশ্চেন আনসার করতে হবে। 1 ঘন্টা 25 মিনিটে দুইটা কোশ্চেন আনসার মনে করি ঘুমায় ঘুমায় যত বেশি তুমি লিখতে পারো, লেখার তো মনে করি কোনো শেষ নেই, মনের মধ্যে যা আসবে সব লিখে দিবা, ঠিক আছে? লেখার কোনো শেষ নাই, পড়াশোনার কোনো শেষ নাই, লেখার কোনো শেষ নাই। আর সময় শর্ট থাকলে সেক্ষেত্রে তো আলাদা, বাট এত সময় আছে তোমাদের, সেই ক্ষেত্রে তুমি কিন্তু অনেক বেশি লিখতে পারবা। হ্যাঁ, 1 ঘন্টা 15 মিনিট, 75 মিনিট অনেক বেশি, তাই না দুটো কোশ্চেনের জন্য? আচ্ছা, এবার দুটো কোশ্চেন আছে, আনসার করো তো তাড়াতাড়ি। আমরা এবার ফার্স্ট যাবো, আমরা মানে একটু স্লো যাচ্ছি, সমস্যা নেই, শেষ হয়ে যাবে। হ্যাঁ, এদিকে আমি দাঁতের ব্যথায়। আচ্ছা, প্রথমটার আনসার হচ্ছে তোমার প্রধান স্পন্দনশীল অঙ্গ, উত্তর কি পৃষ্ঠীয় বাহিকা। 2 নম্বরটা হচ্ছে পরিপাকের সূত্রপাত কোথায় হয়? ক্রপের মধ্যে হয়, তাই না? আর 3 নম্বর হচ্ছে লালা গ্রন্থির সংখ্যা কত? অনেকেই ভুলে এ বলছো, ঠিক আছে, অনেকে ডি দিচ্ছে, উত্তর কি হবে? বি, ড্যাব, তাই না? তাহলে কারেক্ট আনসার হচ্ছে ড্যাব, 3টা। কারণ লালা গ্রন্থির সংখ্যা কত বলছি আমি, সংখ্যা কত মানে হচ্ছে 2টি। আর যদি বলতাম কয় জোড়া, তখন হয়তো কি, তখন হয়তো হচ্ছে তোমার 3 জোড়া, মাস্টার 1 জোড়া, আমি ভুলে 3 জোড়া বলে ফেলতেছি। আচ্ছা আচ্ছা, এবার চলে আসি আমরা শ্বসন তন্ত্র। শ্বসন তন্ত্রকে বলা হয় ট্রাকিয়াল তন্ত্র। এটাও এইচএসসি তে, সরি, এটা এইচএসসি তে আসছে যে ট্রাকিয়াল তন্ত্র বলতে কি বুঝো। তাহলে ওই যে ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ট্রাকিয়া, এর সাথে ট্রাকিয়ার সাথে ধরো স্পাইরাকল, আরো যে যে পার্টস গুলো আছে, সবাই মিলে যে শ্বসন তন্ত্র বিশেষ তৈরি করছে সেটাকে বলা হয় ট্রাকিয়াল তন্ত্র, ঠিক আছে? কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় ট্রাকিয়াল তন্ত্র, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জোকসের কথাবার্তা আছে, আমরা বলছিলাম স্পাইরাকলের সংখ্যা আমরা নিচে পড়বো, তাহলে এটা মনে রাখবো কি দিয়ে? ওই যে জাম্বো এখন গাছে, এখন আমরা চলে আসলাম প্রাণের বউ, ঠিক আছে? তাহলে এই ছন্দটা কি দিয়ে পড়বা? প্রাণের বউ দিয়ে মনে রাখা যায়। ঘাসফড়িং এর স্পাইরাকল হচ্ছে টোটাল 10 জোড়া, এই যে দেখো টোটাল 10 জোড়া। 10 জোড়াকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অবস্থানের ভিত্তি, একটা হচ্ছে কাজের ভিত্তি। অবস্থানের ভিত্তিতে, অবস্থানের ভিত্তিতে, আর এটা কি কাজের ভিত্তিতে। অবস্থানের ভিত্তিতে কয় রকম? 2 রকম, একটা হচ্ছে তোমার বক্ষ, আর একটা হচ্ছে উদর। বউ, ব দিয়ে বক্ষ, উ দিয়ে উদর, বক্ষে 2 জোড়া, উদরে 8 জোড়া। আর তোমার কাজের ভিত্তিতে হচ্ছে প্রশ্বাসী এবং নিঃশ্বাসী। প্রশ্বাসী হচ্ছে প্রথম 4 জোড়া, আর নিঃশ্বাসী হচ্ছে তোমার পরের 6 জোড়া। প্রশ্বাসী 4 জোড়া, নিঃশ্বাসী হচ্ছে শেষের 6 জোড়া। তাহলে প্রাণের বউ ছন্দ একটু মনে রাখলে, এটা কিন্তু ভর্তি পরীক্ষায় আসছে। তেলাপোকা যখন ছিল, প্রশ্নে আসছিল তেলাপোকার স্পাইরাকলের সংখ্যা কত? 10 জোড়া। না, এইভাবে ছিল যে তেলাপোকার স্পাইরাকলের সংখ্যা কোনটি সঠিক, বক্ষে 2, উদরে 8, এরকম ভাবে ছিল, এটা উত্তর। আচ্ছা, তারপর দেখো তোমার স্পাইরাকলের একটা আবরণী আছে, নাম কি? পেরিট্রিম। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। স্পাইরাকলের আবরণীকে বলা হয় পেরিট্রিম, ঠিক আছে? এটা কি নির্মিত? এটা কাইটিন নির্মিত। তারপরে তোমার ট্রাকিয়া। ট্রাকিয়াটা ভালো করে পড়তে হবে, ট্রাকিয়ার গঠন পরীক্ষা আসতে পারে। ট্রাকিয়া যেহেতু ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ, তাহলে ট্রাকিয়ার গঠন পরীক্ষার মধ্যে আসতে পারে। তাহলে ট্রাকিয়া ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ, এটা হচ্ছে ত্বকের অন্তঃপ্রবর্ধক। এটা ওইভাবে বোঝানোর মতো কিছু নাই আসলে, একটা কথা যেটা বলার মতো আছে সেটা আমি একটু বলে দিই। দেখো এই যে কথাটা এখানে কি বলা, টিনিডিয়া থাকায় ট্রাকিয়া খন্ড চুপসে না। ট্রাকিয়ার বেসিক্যালি 3টা লেয়ার থাকে, একটা ভিত্তিঝিল্লি, তারপরে এপিথেলিয়াম, আর ভিতরে থাকে ইন্টিমা। ওই ইন্টিমার লেয়ারটাই হচ্ছে বারবারে পুরো হয়ে 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 একটা পুরো লেয়ার তৈরি করে বা থিক লেয়ার তৈরি করে, এটাকে বলা হয় টিনিডিয়া। এই টিনিডিয়া থাকার কারণে ট্রাকিয়া কখনো চুপসে যায় না, ঠিক আছে? বাকি স্ট্রাকচার যেগুলো দাগ দেওয়া আছে এগুলো পড়বা, এগুলো বললে আসলে শেষ হবে না। তারপর দেখো তোমার ট্রাকিউল, এখানেও সেম 2-3টা এমসিকিউ আছে, যে ট্রাকিউল একটা এককোষী নালী, 1 মাইক্রোমিটার ব্যাস। তারপরে ট্রাকিউলের কাজ কি? ট্রাকিউল হচ্ছে দেখো আমাদের মানুষের ফুসফুসের এককের নাম কি তোমরা জানো? এ দিয়ে একটা নাম আছে, কারো কি কোনো আইডিয়া আছে? মানুষের ফুসফুসে এ দিয়ে একটা জিনিস আছে, ফুসফুসের যে সবচেয়ে ছোট্ট একক থলির মতো। অ্যালভিউলাস। থ্যাংক ইউ সো মাচ, কে বলছে এটা?
আশমিম, তাই না? তাহলে ওই যে অ্যালভিওলাস আছে না, দেখো অ্যালভিওল ট্রাকিওল নামগুলাতে কি কাছাকাছি মিল আছে না? তাহলে ওই অ্যালভিওলাসের কাজ হচ্ছে ওখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ করা। তার মানে এখানেও সেম, দেখো গ্যাস আদান প্রদান করা হচ্ছে, এক্সচেঞ্জ করা হচ্ছে ট্রাকিওলের কাজ। আর বায়োথলির কাজ হচ্ছে শ্বসনের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করা। এখন তোমার আজমল স্যারের লেটেস্ট এডিশনে যেটা করছে, শ্বসন তন্ত্রের একটা এক্সট্রা অংশ দিছে, এটার নাম হচ্ছে প্রান্তীয় কোষ। আমি ভুল না বলে থাকলে আজমল স্যারের লেটেস্ট এডিশনে শ্বসন তন্ত্রের আরেকটা এক্সট্রা অংশের নাম দিচ্ছে, সেটাকে বলা হয় কি প্রান্তীয় কোষ। তাহলে নামটা জাস্ট একটু মনে রাখো, প্রান্তীয় কোষের নামটা, ঠিক আছে? প্রান্তীয় কোষের নামটা। আচ্ছা, এখন একটু ঝামেলা আছে। আমি তখন কি পড়াইছিলাম তোমাদেরকে, টিনিডা থাকায় ট্রাকিয়া কখনো চুপসে যায় না। আমরা এই জায়গাটা একটু দেখি, এটা পরীক্ষায় আসতে পারে। ট্রাকিয়া ট্রাকিউলার পার্থক্য 2 নাম্বারের জন্য আসতে পারে, ঠিক আছে? মাঝেদারের বই আছে, আলিম স্যারের বই এবং আজমল স্যারের লেটেস্ট এডিশন আছে, ঠিক আছে? তাহলে ট্রাকিয়া এবং প্রাকিউল এই দুইটার পার্থক্য পরীক্ষার মধ্যে আসতে পারে। ট্রাকিউলটা কি? ট্রাকিয়াটা কি ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ, ওর শ্বাসনালী। আর ট্রাকিউল হচ্ছে একটা থলি, অতি সূক্ষ্ম শাখা। ট্রাকিয়ার মধ্যে অনেক শাখা থাকে, আর ট্রাকিউল তো একটা ছোট থলি, এখানে কোনো শাখা নাই। ট্রাকিয়া তৈরি হয় কোথা থেকে? অ্যাট্রিয়াম থেকে। ওই ট্রাকিয়ার ফার্স্ট লাইনের মধ্যে আছে, শ্বাসরন্ধ্র উন্মুক্ত হয় অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম থেকে তৈরি হয় ট্রাকিয়া। আর ট্রাকিউলটা তৈরি হয় ট্রাকিউল কোষ থেকে। এখানে একটু ভেজাল আছে, আমি বলি, দেখো এখানে কি বলা, ট্রাকিয়া থেকে ট্রাকিউলের সূক্ষ্ম শাখা সৃষ্টি হয়। আর এখানে কি বলা, ট্রাকিউল কোষ থেকে। বেসিক্যালি এটা কারেক্ট, তোমরা এটা পড়বা। তো যেটা বোঝাচ্ছে আসলে, ধরো ট্রাকিয়া এরকম একটা নল, তাই না? এই ট্রাকিয়ার মধ্যে যেই থলি থাকে সেগুলোকে বলে ট্রাকিউল। তো এগুলা সৃষ্টি, কোনো কিছু সৃষ্টি করা একরকম, আর কোনোটার অংশ হিসেবে অবস্থান করা সেটা আরেক রকম। ধরো ট্রাকিউলের যে থলিগুলো আছে, এই থলিগুলা কি? এই থলিগুলো হচ্ছে তোমার কোষ থেকে তৈরি হয়। যেমন আমাদের হাত, ধরো আমাদের ভ্রূণের যখন গঠন হয়, লিম্ব বার্ড বলে একটা কথা আছে, তাই না? লিম্ব বার্ড বলে একটা কথা আছে। তো ওই লিম্ব বার্ড থেকে আমাদের পুরাটা হাত তৈরি হয়। কিন্তু আমরা কি বলি, ঠিক আছে, আমাদের বক্ষের একটা অংশ হচ্ছে হাত, তাই না? বক্ষের মধ্যে, বক্ষের একটা অংশ হিসেবে হাতটা অবস্থান করে। এই যে আমাদের বক্ষটা, এটার একটা অংশ হিসেবে হাতটা অবস্থান করে। পার্থক্য আছে কিন্তু দুটো কথায়। তাহলে যদি এই কথাটা বলে কোথা থেকে উৎপন্ন হয়, উত্তর কি দিবা? ট্রাকিউল কোষ। আর এখানে অ্যাট্রিয়াম। তারপর এখানে দেখো, এখানে কোনো ইন্টিমা টিনিডিয়া থাকে, আর এখানে ইন্টিমা টিনিডিয়া নাই, ঠিক আছে? এক জায়গায় ইন্টিমা টিনিডিয়া আছে, এক জায়গায় ইন্টিমা এবং টিনিডিয়া নাই। আর এই কথাটা মনে রাখতে হবে, ইন্টিমা থাকায় এটার প্রাচীর কখনো চুপসে যায় না। তাহলে এই যে ভেজাল লেগে গেল নাম যে, আচ্ছা এটা বলে দিই। আর এখানে থাকে বায়ু, কোনো প্রত্যক্ষ যোগাযোগ নাই। আর এখানে তরল এবং এখানে প্রত্যক্ষ যোগাযোগ আছে। এটা সেপ্টেম্বর 2020, সেপ্টেম্বর 2020 এডিশন। আচ্ছা, এই যে এবার দেখো এই কোশ্চেন, দেখো এখানে বলা টিনিডিয়া, এখানে বলা ইন্টিমা। তোমাদের জন্য ক্লিয়ার কাট মেসেজ, সবাই একটু শুনে রাখো, ঠিক আছে? ক্লিয়ার কাট মেসেজ যেটা তোমার, জিনিসটা হচ্ছে, যদি অপশনে ইন্টিমা এবং টিনিডিয়া দুইটাই থাকে, তুমি কি লাগাবা? টিনিডিয়া। আর যদি শুধু ইন্টিমা বা টিনিডিয়া যেটা, যদি একটা থাকে, তাহলে যেটা থাকবে সেটা। কথা কি বুঝে গেল আমার কথাটা? ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছো? যদি ইন্টিমা এবং টিনিডিয়া দুইটাই থাকে, তুমি টিনিডিয়া তাকাবা। আর যদি শুধুমাত্র যে কোনো একটা থাকলে, তাহলে ওই যে একটা থাকবে সে একটা তাকাবা। ঠিক আছে, আমার কথা কি বুঝে গেল? তাহলে এই কথা একটু মনে রাখবে সবাই, হ্যাঁ? আচ্ছা, শ্বসনের কৌশল দরকার নেই, যেটা দরকার সেটা হচ্ছে তোমার এই যে শ্বসনের গতিপথটা। খুব সুন্দর, এর থেকে ইজি কিছু নাই। ওই যে বাতাস, বায়ুমণ্ডল, ওখানে অক্সিজেন থাকবে, শ্বাসরন্ধ্র দিয়ে ঢুকবে, তারপরে যে অ্যাট্রিয়াম, ট্রাকিয়া, ট্রাকিউল, বায়োথলি, তারপরে দেহকোষের অক্সিজেন নিয়ে নিবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, সেটা আবার উল্টা পথে বের হয়ে যাবে। একদম ইজি, হ্যাঁ? এটা পড়ানোর কিছু নাই, তোমরা দেখলেই বুঝবা। তাহলে ওই যে সিরিয়ালে যদি পড়ো, সবার প্রথমে শ্বাসরন্ধ্র, শ্বাসরন্ধ্র থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ট্রাকিয়া, এই সিরিয়ালটা মনে রাখলে লিখতে পারবো পরীক্ষার মধ্যে। আমার মনে হয় এটা অনেক ইজি একটা জিনিস, এটা শিখতে হবে। তারপর আসো ঘাসফড়িং এর রেচন তন্ত্র। কি আছে ঘাসফড়িং এর রেচন তন্ত্র? তো রেচন তন্ত্র, ওর প্রধান রেচন অঙ্গকে বলা হয় ম্যালপিজিয়ান নালিকা। আর কিছু অতিরিক্ত রেচন অঙ্গ আছে, যেমন ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল। ঠিক আছে, ওর প্রধান রেচন অঙ্গ হচ্ছে কি কি? ওর প্রধান রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। এর সাথে থাকে ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট এবং কিউটিকল। এই জিনিসটা তোমরা আপাতত অ্যাভয়েড করো এইচএসসির জন্য, পরে অ্যাডমিশনের সময় দেখতে পারো, ঠিক আছে? কম্পিটিটিভ বুকে আছে।
এই জিনিসটা আপাতত অ্যাভয়েড করো। মেলপিজিয়ান নালিকা এটার আবিষ্কার করছে মার্সেলো মেলপিজি। পুরা বইয়ের মধ্যে পুরা চ্যাপ্টারে একটা শালি আছে। এই যে ভাইয়া 2টা চ্যাপ্টার পড়াইলাম, রুই মাছ ঘাস ফড়িং, একটা শালি আছে। তাহলে এই খাতিরে হচ্ছে একটা শাল পড়ে ফেলো, যদিও শাল আসার চান্স খুব কম, বাট যেহেতু পুরো চ্যাপ্টার জুড়ে একটাই আছে তাহলে একটু পড়ে ফেলো। মেলপিজিয়ান নালিকা কি আছে? এটা 1669 সালে প্রথম আবিষ্কৃত হয়। মেলপিজিয়ান নালিকাটা কই থাকে? বেসিক্যালি স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম। স্টোমোডিয়াম এবং মেসেন্টেরনের সংযোগস্থলে থাকে হেপাটিক সিকা, আর তোমার মেলপিজিয়ান নালিকাটা থাকে হচ্ছে মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়ামের সংযোগস্থলে। ঠিক আছে, এখন যেটা জানতে হবে, ওই যে 25 মিলিমিটার লম্বা একটু স্ট্রাকচারটা দেখলা, দেখো গোলাপি অংশটা এগুলো হচ্ছে ভিত্তি পর্দা। তাহলে বাইরের দিকে থাকে যে কোনো কিছুর ভিত্তি থাকবে বাইরে, তাই না? নিচের দিকে, তাহলে ভিত্তি পর্দাটা বাইরে, আর ভিতরে থাকে লুমেন বা ফাঁকা জায়গা। ওখানে কিছু মাইক্রোবিলাই থাকে যেগুলো গঠন করে ব্রাশ বর্ডার। এই কথাবার্তা বলা, দেখো ভিত্তি পর্দা থাকে আর ভিতরে থাকে মাইক্রোবিলাই। এরা সবাই মিলে কি গঠন করে? এরা সবাই মিলে হচ্ছে তোমার ব্রাশ বর্ডার গঠন করে। কি গঠন করে? ব্রাশ বর্ডার। ঠিক আছে, এবার আসছে তোমার রেচন প্রক্রিয়াটা। রেচন প্রক্রিয়াটা খুবই ইজি, তোমাদের জন্য সেম ইনস্ট্রাকশন, তোমরা একটু ফ্লোচার্ট করে লিখবা। কি করে লিখবা তোমরা? এটা ফ্লোচার্ট করে লিখবা। এখন তোমাদের সুবিধার জন্য, আমার যতদূর খেয়াল আছে আমার কাছে একটা ফ্লোচার্ট লেখা ছিল, হাতের লেখা। যদি আমি সেটা খুঁজে পাই তাহলে হচ্ছে আমি তোমাদের এখানে স্লাইডে অ্যাড করে দিব, তোমরা এখান থেকে দেখে লিখে ফেলবা। ঠিক আছে, পরীক্ষা যখন লিখবা। আমি ছোট করে বলি, দেখো মেলপিজিয়ান নালিকার 2টা প্রান্ত। ঠিক আছে, মেলপিজিয়ান নালিকার 2টা প্রান্ত। একটা প্রান্ত হচ্ছে তোমার পৌষ্টিকতন্ত্রের ভিতরে, আরেকটা থাকে হচ্ছে তোমার হিমোলিম্ফের মধ্যে। ঠিক আছে, এতটুকু মনে রাখো। দেখো মেলপিজিয়ান নালিকার 2টা প্রান্ত, একটা প্রান্ত কই থাকে? যেটা বদ্ধ প্রান্ত, সেটা থাকে হচ্ছে হিমোলিম্ফে। তো বদ্ধ প্রান্তটা কেন হিমোলিম্ফে থাকে আমি তোমাকে বলি। দেখো এই যে ধরো একটা মেলপিজিয়ান নালিকা, বদ্ধ প্রান্তটা হিমোলিম্ফে কেন থাকে? যদি হিমোলিম্ফে না থাকতো, এই জায়গার মধ্যে কি গড়গড় গড়গড় করে রক্ত ঢুকে যেত, তাহলে তো ঝামেলা, তাই না? এটার মধ্যে যদি রক্ত ঢুকে যেত তাহলে রক্ত তারপর রেচন পদার্থ সব এইভাবে মিক্স হয়ে যাচ্ছে, ঝামেলা না? এই কারণে হচ্ছে তোমার কি হয়, মেলপিজিয়ান নালিকাটার বদ্ধ প্রান্তটা থাকে হিমোলিম্ফের মধ্যে, আর মুক্ত প্রান্তটা থাকে পৌষ্টিক নালী। কারণ কি, ওই যে ওর ক্ষেত্রে একটা এক্সেপশন, তোমরা জানো কিনা আমি জানি না, ওদের ক্ষেত্রে যেটা এক্সেপশন, নরমালি রেচন তন্ত্র আলাদা কাজ করে, তাই না? রেচন তন্ত্র এবং পরিপাক তন্ত্র দুইটা কিন্তু আলাদা কাজ করে মানুষের ক্ষেত্রে, তাই না? পরিপাক তন্ত্র আলাদা, রেচন তন্ত্র আলাদা না আমাদের, তাই না? কিন্তু ওর ক্ষেত্রে যেটা হয়, ওর রেচন তন্ত্রটা পরিপাক তন্ত্রের সাথে মিলে যায়, দুইটা একসাথে কাজ করে, তাই না? এই জন্য ওরটা একটু ভিন্ন। তাহলে এই যে দেখো কি বলছে, ওই যে মেলপিজিয়ান নালিকার যে প্রান্তটা, এখানে কি করবে সে? সে হচ্ছে দেখো পানি, রক্ত থেকে, হিমোলিম্ফ থেকে পানি এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করবে। আর মেলপিজিয়ান নালিকা, এটার ভিতরে পটাশিয়াম ইউরেট থাকে। তো এরা যখন বিক্রিয়া করবে তখন তৈরি করবে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট আর হচ্ছে ইউরিক অ্যাসিড। পটাশিয়াম বাইকার্বনেটটা এবং পানি এরা আবার ফেরত চলে যাবে রক্তে। ঠিক আছে, সব তো একসাথে মিক্সই আছে। আর যে ইউরিক অ্যাসিডটা তৈরি হবে, ইউরিক অ্যাসিডটা কি? দেখো ইউরিক অ্যাসিড হচ্ছে তার রেচন পদার্থ। তার মানে কি, এটা বডিতে রাখবে নাকি বের করে দিবে? তোমরা বলো তো, ইউরিক অ্যাসিডটা কি বডিতে রাখবে? এটা রেচন পদার্থ। আমরা কি মূত্র কি বডিতে রেখে দিই নাকি বের করে দিই? বের করে দিবি, তাই না? তাহলে ওর ক্ষেত্রে দেখো ওই যে সেম ইউরিক অ্যাসিডটা, দেখো কি হইতেছে, ইউরিক অ্যাসিডটা সিলিয়ারিয়া আন্দোলনের ফলে পৌষ্টিক নালীতে চলে যায়। পৌষ্টিক নালীর কোন অংশে? ওই যে পশ্চাৎ পৌষ্টিক নালীতে। ওখানে গিয়ে ওইটা থেকে পানি শোষিত হয়। আমরা মনে আছে পড়ছিলাম কোলনের মধ্যে পানি শোষিত হবে। পানি শোষিত হলে ইউরিক অ্যাসিডের দানা থাকে, এই দানাটা হচ্ছে মলের সাথে নির্গত হয়। এই দানাটা মলের সাথে নির্গত হয়। তাহলে এই কিন্তু তোমার বেসিক অংশ। এই যে লাইনগুলো এইভাবে প্যারা করে লিখা, তুমি এই লাইনগুলো এইভাবে একটা লাইন লিখলাম, তারপর 2 নাম্বার লাইন, তারপর 3 নাম্বার লাইন, এই জিনিসটা তুমি উপরে নিচে উপরে নিচে করে লিখবা। তাহলে লেখাটা সুন্দর হবে, দেখতে সুন্দর, নাম্বার বেশি। ঠিক আছে, এগুলা তেমন কিছু বলার নাই। মেলপিজিয়ান নালিকা এবং বডির পার্থক্য আসার চান্স নাই তেমন, কারণ তোমাদের যেহেতু এই চ্যাপ্টার নাই। ঠিক আছে, তারপরে পড়তে পারলে পড়ো। তারপর চলে আসো পুঞ্জাক্ষী। আমাকে এবার একটা প্রশ্নের উত্তর দাও, ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর সংখ্যা কত? আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর সংখ্যা কত? আমরা কিন্তু প্রায় শেষের পথে, পুঞ্জাক্ষী একটা কঠিন পড়া, তারপরে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। আমি আনসার চাই, ঠিক আছে? বেশি বেশি মানুষের কাছে আনসার চাই, এমনি মানুষজন চলে যাচ্ছে। আসলে তোমাদের কোনো দোষ নাই, দোষ আমারই, কারণ এতজন মানুষ মানে এত সময় ধরে থাকা সম্ভব না অনলাইনে। আমি নিজেই অনলাইন ক্লাস, কলেজের গুলা যখন টিচাররা বেশিক্ষণ পড়ায়, তখন আমি এই 40 মিনিট হইলেই টিচার মনে মনে হলে বলতে, আপনি প্লিজ ভাগেন, প্লিজ ভাগেন, আপনি চলে যান, আপনি কেন আছেন আরো? আচ্ছা, অনেকে দিচ্ছে 2টি, অনেকে দিচ্ছে 1 জোড়া, তাই না?
কেউ কেউ 2000 দিচ্ছে। তো যারা যারা 2000 দিচ্ছ, অনেক মানুষ আছে। তুমি চিন্তা করো, পুঞ্জাক্ষী তার চোখ, তুমি চিন্তা করো যে শাকিল ভাইয়ার যদি 2000 চোখ থাকতো, তাহলে তার কি অবস্থা হইতো? এটা তো শাকিল ভাইয়া না, এটা চোখ ভাইয়া হয়ে যেত। তেমনি তোমার ঘাস ফড়িং এর বডি, সে একটা 8 থেকে 10 সেন্টিমিটার একটা ছোট্ট একটা প্রাণী। এই ছোট্ট একটা প্রাণীর শরীরে যদি চিন্তা করো, ধরো এরকম ছোট্ট একটা প্রাণী, এরকম ছোট্ট নিরীহ একটা প্রাণীর শরীরের মধ্যে যদি 2000 চোখ থাকে, চিন্তা করো, এখানে চোখ, এখানে চোখ, এখানে চোখ, এখানে চোখ, চোখ 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 চোখ, ডানে বামে উপরে নিচে সব দিকে চারিদিকে খালি চোখ আর চোখ, এই জিনিস হয়ে যাবে। তখন আমরা পড়তে হবে ঘাসফড়িং এর পঞ্চাক্ষী না, আমাদের পড়তে হবে কি, চোখ ফড়িং এর পুঞ্জাক্ষীর গঠন। তোমাদের পরীক্ষার মধ্যে আসবে চোখ ফড়িং এর, ঠিক আছে, চোখ ফড়িং এর পুঞ্জাক্ষীর গঠন, ঠিক আছে। কি লিখবা? চোখ ফড়িং এর পুঞ্জাক্ষীর গঠন আঁকো। পরীক্ষার মধ্যে তোমাকে প্রশ্ন আসবে, ভর্তি পরীক্ষার মধ্যে, তাই না? চোখ ফড়িং এর পুঞ্জাক্ষীর গঠন আঁকো। এটা কি হইলো নাকি? তাহলে এই কথাটা সবার জন্য মনে থাকে। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী দুইটাই থাকবে। আর পুঞ্জাক্ষীর মধ্যে যে ছোট ছোট একক থাকে সেটাকে বলা হয় ওমাটিডিয়াম। এই ওমাটিডিয়াম হচ্ছে 2000 করে থাকে, ঠিক আছে। এই যে ঘাসফড়িং এর যে, এই যে দেখো ওমাটিডিয়াম, একটা পুঞ্জাক্ষী, এই পুঞ্জাক্ষীর মধ্যে দেখো ছোট্ট ছোট্ট একক, ছোট্ট ছোট্ট একক, এগুলোকে বলে ওমাটিডিয়াম। এই ওমাটিডিয়াম থাকে হচ্ছে তোমার কত, ওমাটিডিয়াম থাকে হচ্ছে তোমার প্রত্যেকটাতে 2000। তাহলে দুইটার মধ্যে কয় হাজার থাকবে বলো তো? একটা পুঞ্জাক্ষীতে 2000 হলে, ঠিক আছে, একটা, ঠিক আছে। তাহলে একজন কি জিজ্ঞেস করলো, কি ভাইয়া হয় নাই? মিথিলা, আমি বুঝলাম না কি জিজ্ঞেস করলাম। তাহলে দুইটাতে হবে 4000। তাহলে এই কথাটা মনে রাখতে হবে, এটা এএফএমসি তে এই বছর আসছিল। এএফএমসি তে ছিল যে ঘাসফড়িং এর একটি পুঞ্জাক্ষীতে ওমাটিডিয়ামের সংখ্যা কত। তোমার অপশনে 1800 দিয়ে আসছিল, 2000 ছিল না, 1800 দিয়ে আসছিল এএফএমসি তে। আর বাকি অপশন গুলো একদম ধারে কাছেও নাই, কোনোটা 1000 ছিল, কোনোটা 3000, এরকম। তাহলে ওই 1800 কারেক্ট আনসার, ঠিক আছে। এখন একজন জিজ্ঞেস করছিল, ভাই ওমাটিডিয়ামের চিত্র কোনটা আঁকবো? ওমাটিডিয়ামের চিত্র আঁকবা কি, এইটা আঁকতে হবে, এই জিনিসটা মাস্ট। এবং তোমরা চিত্র আঁকার ক্ষেত্রে আমি তোমাদেরকে আগের বারও বলছি, ঠিক আছে। কি কমেন্ট দেখবো? মিথিলা কমেন্ট করতেছে, উফ আমার কমেন্ট দেখেন না কেন, দেখেন না কেন, আচ্ছা দেখেন না কেন, কি কমেন্ট করছো? তোমার কমেন্ট দেখা যাচ্ছে না, আবার কমেন্ট করো, তাহলে দেখা যাবে, ঠিক আছে। তুমি আবার কমেন্ট করলে দেখা যাবে। আচ্ছা 3 জোড়া বলছিলা, তুমি আরো অ্যাডভান্স। ওই তো নানান রকম, আমি যখন অফলাইন ক্লাসে জিজ্ঞেস করি তখন আরো নানান রকম আনসার, ভাইয়া 2000, ভাইয়া প্রায় 2000, ভাইয়া 4000, ভাইয়া দুইটি, ভাইয়া এক জোড়া, নানান রকম আনসার। আর ও হচ্ছে 3 জোড়া, তুমি আরেকটা নতুন আনসার দিলে আজকে। আচ্ছা, তাহলে ওমাটিডিয়াম তোমাকে যেটা পড়তে হবে পরীক্ষার মধ্যে আসবে। আচ্ছা রেকর্ড অফ হয়ে গেছে আমি জানি, এটা হচ্ছে ল্যাপটপের মধ্যে স্পেস শেষ, বাট যেহেতু ফেসবুক লাইভ হচ্ছে, ফেসবুকে সেভ থাকবে, সমস্যা নেই। ওকে, সমস্যা নেই। আচ্ছা এই যে দেখো ওমাটিডিয়াম, প্রথমে পড়তে হবে ওমাটিডিয়ামের 10টা অংশের নাম। ক্রিকেটের আভাস, এই ছন্দ হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার জন্য, বাট এখন তো তোমাকে সিরিয়ালি 10টা নাম মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে 10টা নাম পড়বে সবাই। এবং এই ছবিটা, এই ছবি প্র্যাকটিস না করে পরীক্ষা হলে যাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে এই কথাটা আজকের ক্লাসের মধ্যে একটা মেইন মেসেজ, এইচএসসি পরীক্ষা দিবা, এই জিনিস, এই ছবি না শিখে পরীক্ষার হলে যাওয়া যাবে না। একদম মনে করি কি এটা মহাপাপ, এটা ঘোর পাপ, ঠিক আছে। এই জিনিস যদি পরীক্ষার হলে না শিখে যাও, অনেক বড় পাপ হয়ে যাবে। এই পাপের থেকে মুক্তির বা পরিত্রাণের কোনো উপায় নেই, যে কোনো বোর্ডে চলে আসতে পারে, একদম ফরজ। আর যদি হ্যাঁ এটা মনে হয় ঠিক আছে যে আমি এই চ্যাপ্টার থেকে আনসার করব না, দ্যাটস ফাইন। বাট যদি ঠিক আছে যে না, আর আসলে কোন চ্যাপ্টার থেকে কি আসে, ঠিক আছে, কোন চ্যাপ্টার থেকে কি আসে এটা আসলে ভাবে বলা যায় না। প্র্যাকটিস থাকলে হয়তো দেখা গেল ওই যে তোমার ওই যে রক্ত সংবহন এবং ইয়া মিলাই দিয়ে দিল, তাই না? দিতে পারে না? ওই যে আগের তার মধ্যে দেখছো না, মানুষের রক্ত সংবহনের সাথে মিলাই দিল ওমাটিডিয়ামের গঠন, ওই যে এই ছবিটা হয়ে গেল। এই যে ধরো এই কোশ্চেনটা কিরকম মিলাই দিয়ে দিল, তাই না? রক্ত সংবহন তন্ত্র আর এই আছে খালি অটো হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মনে থাকবে তোমাদের, এই ছবিটা অবশ্যই শিখে যেতে হবে, ঠিক আছে।
কলেজের এক্সামে হ্যাঁ দিতে পারে, অবশ্যই অবশ্যই এইচএসসি তে আসার অনেক বেশি চান্স। মানে এই চ্যাপ্টার থেকে যদি বলো যে সবাই নর্মালি যেটা করে, আমাদের সময় আমরা যেটা করতাম, ওই সবাই বলে, টিচাররা সাজেশন দেয় না, বলে যে এই একটা জিনিস পড়ে যাবা, এই ওমাটিডিয়ামের গঠনটা পড়ে যাবা, আর হচ্ছে তোমার দর্শন কৌশলটা। আচ্ছা ওমাটিডিয়াম, তাহলে ওই 10টা অংশের নাম পড়তে হবে। কোনটা কি দেখো, কর্নিয়া। কর্নিয়ার কাজ কি? এটা হচ্ছে লেন্সের মতো কাজ করে। কর্নিয়া কার মতো কাজ করে? কর্নিয়া হচ্ছে লেন্সের মতো কাজ করে। এবং কর্নিয়া কে তৈরি করে? কর্নিয়াজেন কোষ। তাহলে এই যে দেখো জিনিসটা ইজি না? কর্নিয়াজেন কোষ তৈরি করবে হচ্ছে কর্নিয়া তৈরি করবে। তারপরে দেখো ক্রিস্টালাইন কোন কোষ, সে কি তৈরি করবে? সে তৈরি করবে ক্রিস্টালাইন কোন। এটার কাজ কি? প্রতিসরণশীল অঙ্গ। আর তোমার রেটিনুলার কোষ তৈরি করবে হচ্ছে তোমার র‍্যাবডম। র‍্যাবডমের মাধ্যমে আলো গৃহীত হয়। এই চ্যাপ্টারের 3টা ইম্পর্টেন্ট এমসিকিউ। লেন্সের মতো কে কাজ করে? কর্নিয়া। প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কে কাজ করে? ক্রিস্টালাইন কোন। কোনটির মাধ্যমে আলো গৃহীত হয়? আর এটা তো ভর্তি পরীক্ষায় চলে আসে, 2018-তে আসছিল। আলো গৃহীত হয় কোনটির মাধ্যমে? র‍্যাবডম। আর আরেকটা কথা লিখে রাখো, প্রতিবিম্ব গঠন। প্রতিবিম্ব গঠন, ঠিক আছে? আচ্ছা সেল চিহ্নিত করে দেখেন, আমি দেখাচ্ছি। প্রতিবিম্ব গঠন, প্রতিবিম্ব গঠন এখানে লিখে রাখো অবলিক দিয়ে। র‍্যাবডমের আরেকটা কাজ কি? প্রতিবিম্ব গঠন করা। সবাই লিখো। তাহলে কর্নিয়া লেন্সের মতো কাজ করে। কর্নিয়াজেন কোষ হচ্ছে তোমার কর্নিয়া তৈরি করা। ক্রিস্টালাইন কোন কোষ? ক্রিস্টালাইন কোন তৈরি করবে। এবং ক্রিস্টালাইন কোণের কাজ হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ, ঠিক আছে? আচ্ছা শেষে আমি আবার বলে দিব, সমস্যা নেই, তোমাদের যা প্রশ্ন আছে বলবা, ভাই সব বলে দিব। আর হচ্ছে র‍্যাবডম, এটার মাধ্যমে আলো গৃহীত হয়। এবং এটার কাজ কি? আরেকটা কাজ হচ্ছে প্রতিবিম্ব গঠন করা। কি আবার বলবো? সাদিয়া, হ্যাঁ কোনটা আবার বলবো কাজগুলা? হ্যাঁ র‍্যাবডম রেটিনার মতো বলতে পারো, কারণ হচ্ছে কি যেহেতু প্রতিবিম্ব গঠন হচ্ছে। আচ্ছা তাহলে দেখো তোমার 3টা কোষ আছে। আমরা যদি আগের ছবিতে যাই, এই দেখো 3টা কোষ আছে। একটা হচ্ছে কর্নিয়াজেন কোষ, একটা ক্রিস্টালাইন কোন কোষ, আর একটা হচ্ছে রেটিনুলার কোষ। কর্নিয়াজেন কোষের কাজ কি? কর্নিয়া তৈরি করা। ক্রিস্টালাইন কোন কোষের কাজ হচ্ছে ক্রিস্টালাইন কোন তৈরি করা। আর রেটিনুলার কোষের কাজ হচ্ছে র‍্যাবডম তৈরি করা, তাই না? এখন কর্নিয়া, কর্নিয়া কার মতো কাজ করে? লেন্সের মতো। অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ। ক্রিস্টালাইন কোন, এটা প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। প্রতিসরণশীল অঙ্গ। আর র‍্যাবডম, এটার মাধ্যমে কি হয়? আলো গৃহীত হয়। এটা 2018-তে আসছিল, 2018 আসছিল এটা। র‍্যাবডমের মাধ্যমে আলো গৃহীত হয়। এবং এটার কাজ কি? এটার আরেকটা কাজ হচ্ছে প্রতিবিম্ব গঠন করা। কি? প্রতিবিম্ব গঠন করা, ঠিক আছে? এই কাজগুলো মাস্ট এমসিকিউর জন্য জানতে হবে। এখন তোমরা আমাকে বলছিলা যে ভাই, একজন বলছো ভাইয়া ইয়াটা দেখান একটু, ছবিটা একটু পয়েন্ট করে দেখান, আমি একটু দেখাই, হ্যাঁ? আচ্ছা না, এটা হলো না। এই যে তুমি খেয়াল করো, ঠিক আছে? সবার আগে আমরা কার নাম নিছি? কর্নিয়া, তাই না? এই যে দেখো এই জিনিসটা হচ্ছে তোমার কর্নিয়া, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় কি? কর্নিয়া। কর্নিয়া কোথা থেকে তৈরি হয়? কর্নিয়া তৈরি হয় কর্নিয়াজেন কোষ থেকে, তাই না? তাহলে একটা জিনিস যখন নিচে থাকে, সে এটা তৈরি করে সেটাকে উপরের দিকে তৈরি করে, ঠিক আছে? তাহলে এই যে দেখো এই জিনিসটা, এটা হচ্ছে কর্নিয়া। এই যে সাদা, যেটা সাদার সাদার মধ্যে যে 2টা কালো নিউক্লিয়াস। আচ্ছা দাঁড়াও, না একটু একটু ভুল হয়েছে, ওয়েট, তো সব মিক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে তোমার কর্নিয়া। কর্নিয়া কোনটা তৈরি হবে? এই যে এটা দিয়ে দেখো, এটা হচ্ছে তোমার কর্নিয়াজেন কোষ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কর্নিয়াজেন কোষ। এই যে এটা যেটা, এই সাদাটা, ঠিক আছে? এই সাদাটা হচ্ছে কর্নিয়াজেন কোষ। আর এই যে ডট ডট যেটা আছে না, ডট ডটটা হচ্ছে তোমার ক্রিস্টালাইন কোন কোষ। এই যে দেখো ডট ডট হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ, আর এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন। চিন্তা করো, এটা একটা কোণের মতো দেখতে না? এই জিনিসটা দেখো, তাহলে এই যে দেখো এটা হচ্ছে কর্নিয়া, এই জিনিসটা হচ্ছে কর্নিয়াজেন কোষ, এই যে সাদাটা, ঠিক আছে? 2টা নিউক্লিয়াস, সাদাটা। আর এই যে ডট 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 ডট, এই ডট ডটটা হচ্ছে তোমার ক্রিস্টালাইন কোন কোষ। কোষ মানে কি? তোমরা বলো তো, একটা কোষের একটা আবশ্যিক জিনিস থাকে, সেটা কি আমাকে বলো তো? একটা কোষের মধ্যে একটা জিনিস থাকতেই হয়, কোন জিনিস না থাকলে কোষ হবে না? একটা কোষের মধ্যে কি থাকতে হয়? নিউক্লিয়াস থাকতে হয়, তাই না?
এই যে একজন আনসার করছে অনেকে। তাহলে এই যে দেখো, এই যে এখানে নিউক্লিয়াস আছে না, তার মানে এটা একটা কোষ, এখানে নিউক্লিয়াস আছে এটা কোষ, এখানে নিউক্লিয়াস নাই তাই এটা কোষ না, এটার মধ্যে দেখো নিউক্লিয়াস নাই, এই জন্য এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন, এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। তারপরে যে দেখো আবরণী আছে, উপরের দিকে থাকে আইরিশ রঞ্জক আবরণী, নিচের দিকে হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী, ঠিক আছে। আর এই যে সেম রেটিনুলার কোষ, যেহেতু কোষ এটা, এখানে নিউক্লিয়াস থাকবে, তাহলে এটা হচ্ছে রেটিনুলার কোষ দুই সাইডের। আর এই যে মাঝখানের এই অংশটা এটা হচ্ছে র্যাবডোম, এই যে খাঁজকাটা খাঁজকাটা যেটা এটা হচ্ছে র্যাবডোম, আর নিচে ভিত্তি পর্দা এবং স্নায়ুতন্ত্র, ঠিক আছে। কে জিজ্ঞেস করছিল, বোঝা গেল? কে যেন বুঝছে, মিলন, মিলন বুঝতে পারছো ছবির লেভেলিংটা? মিলন আছো নাকি চলে গেছো নাকি? মিলন বুঝতে পারছো ছবির লেভেলিংটা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা সামনে প্রসিড করি। এখন চলে আসি আমরা ঘাসফড়িং এর দর্শন কৌশল, ঠিক আছে। পুঞ্জাক্ষী সরলাখের পার্থক্যটা দেখবে, এটা আমি কিছু পড়াবো না। দর্শন কৌশল থেকে প্রশ্ন হওয়ার চান্স অনেক 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 বেশি, একদম 5 স্টার ইম্পর্টেন্ট, আরো বেশি দেওয়া গেলে সেটাই। তো দর্শন কৌশল থেকে যেটা করতে পারে, তোমাকে ধরো এরকম একটা স্টেম দিবে, ঠিক আছে, কোন একটা পূর্ণিমা রাতে, কোন একটা জ্যোৎস্না রাতে, মানে একটা রোমান্টিক সিন দিবে, রোমান্টিক সিন দিয়ে তখন চলে আসবে ঘাসফড়িং এর নাম। তাহলে একটা রোমান্টিক কথাবার্তা বলে তখন চলে আসবে ঘাসফড়িং এর নাম। তাহলে এটা বলতে কি বোঝায়? ঘাসফড়িং এর যে দর্শন কৌশল, ঘাসফড়িং বেসিক্যালি দুই আলোতে দুই রকম দেখতে পারে, ঠিক আছে। দিনের বেলায় উজ্জ্বল আলোতে একরকম, আর ধরো রাতের বেলা একটু অন্ধকার, একটু একটু লাইট, ওই আলোতে আরেক রকম দেখতে পারে, ঠিক আছে। আলোর তীব্রতা অনুসারে ঘাসফড়িং এর দর্শন কৌশলটা ভিন্ন হয়, ঠিক আছে। একটা হচ্ছে উজ্জ্বল আলো, একটা হচ্ছে অনুজ্জ্বল আলো। উজ্জ্বল আলোতে যে প্রতিবিম্ব সেটাকে বলা হয় অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব। কি বলা হয়? উজ্জ্বল আলোর প্রতিবিম্বকে বলা হয় অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব, আর তোমার অনুজ্জ্বল আলোর প্রতিবিম্বকে বলা হয় সুপার পজিশন। বোঝা গেল? উজ্জ্বল আলোটা হচ্ছে অ্যাপোজিশন বা মোজাইক, অনুজ্জ্বলটা হচ্ছে সুপার পজিশন প্রতিবিম্ব, ঠিক আছে। এই জিনিসটা ওইভাবে সিনারি দিবে, এই যে যেমন দেখো বিকেলে, সন্ধ্যায়, রাতে, তখন সুপার পজিশন হয়। আর তোমার হচ্ছে দিনের বেলা তীব্র আলো, উজ্জ্বল আলোতে হচ্ছে মোজাইক প্রতিবিম্ব তৈরি হয়। এটা হচ্ছে তোমার ফার্স্ট কথা। শেষ করবেন কখন? আর 15 মিনিট, ঠিক আছে। সময় আসলে সময় লাগতেছে ঘাসফড়িংটা, ধরো ঘাসফড়িং এর থিওরিও কিন্তু আসলে অনেক। এমনিতে তোমার ধরো কোচিং এ পড়াইলে, মানে কোচিং বলতে ওই যে ধরো টিচাররা যখন পড়াবে, আমি শিওর এই চ্যাপ্টার 4-5 ভাগ করে পড়াই, বাট ওই একটা জিনিস তো। আর 15 মিনিট, ঠিক আছে, আমি এটা বলে দিয়ে আমি মোটামুটি শেষ করে দেবো, আর বেশি কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, তাইলে একটু তোমরা দেখো, উজ্জ্বল আলো আর হচ্ছে উজ্জ্বল আলোতে মোজাইক বা অ্যাপোজিশন, আর হচ্ছে গিয়ে তোমার অ্যাপোজিশন। তাহলে একটু খেয়াল করো, যখন আলোটা উজ্জ্বল থাকে, ঠিক আছে, যখন উজ্জ্বল আলো থাকে, এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা করে ওমাটিডিয়াম, ঠিক আছে। আলো যখন উজ্জ্বল থাকে তখন এই যে ওমাটিডিয়ামের বাইরে দুইটা আবরণী আছে, দেখছিলা এই যে দুইটা আবরণী, তাহলে একটা ওই ওমাটিডিয়ামের ভিতরের যে কোষগুলা বা স্ট্রাকচার গুলাকে প্রোটেক্ট করে হচ্ছে দুইটা আবরণী, উপরে আইরিশ রঞ্জক, নিচে হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী। আলো যখন অনেক বেশি উজ্জ্বল থাকে, এই আবরণী গুলো প্রসারিত হয়, প্রসারিত হওয়ার কারণে কি হবে? ওমাটিডিয়াম গুলো একটা আরেকটা থেকে আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার কারণে কি হবে? সবগুলাতে শুধুমাত্র লম্বালম্বি ভাবে আলাদা আলাদা করে আলো ঢুকবে, কিন্তু সাইড দিয়ে আলো ঢুকতে পারবে না, ঠিক আছে। যখন শুধুমাত্র লম্বালম্বি ভাবে আলো ঢুকবে তখন কি হবে? প্রত্যেকটা ওমাটিডিয়ামের মধ্যে আলাদা আলাদা প্রতিবিম্ব তৈরি হবে। কি হবে? প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা প্রতিবিম্ব তৈরি হবে, এবং ওই সবারটা যোগ করে যে প্রতিবিম্ব সেটাই হচ্ছে মোজাইক। আর অনুজ্জ্বল আলোতে কি হবে? ওই আবরণীগুলো সংকুচিত হবে, ঠিক আছে। আবরণীগুলো সংকুচিত হওয়ার কারণে লম্বালম্বি তো আলো ঢুকবেই, এর সাথে সাইড দিয়ে আলো ঢুকবে, ঠিক আছে। সাইড দিয়ে আলো ঢুকার কারণে কি হবে? সব মিলে একটা জগা খিচুড়ি হয়ে যাবে না? তো সবাই মিলে কি হবে? একটা সিঙ্গেল জায়গার মধ্যে একটা আরেকটার উপরে পড়বে, একটা জগা খিচুড়ি টাইপ অবস্থা। ওইটা হচ্ছে তোমার সুপার পজিশন প্রতিবিম্ব। ওইটা হচ্ছে কি তোমার, ওইটা হচ্ছে তোমার সুপার পজিশন প্রতিবিম্ব, ঠিক আছে। এই কথাটা বোঝা গেল? তোমরা যখন এই জিনিসটা পড়বা দেখবে এই কথাটাই বলা, যখন উজ্জ্বল আলো থাকে তখন এই যে দেখো আইরিশ সংযোগ, রেটিনাল সংযোগ আবরণী কি হবে? প্রসারিত হবে। তারপরে এগুলো সবগুলাকে আলাদা করে ফেলবে, ফলে কি হবে? প্রত্যেকটা ওমাটিডিয়াম পৃথক হয়ে যায়। পৃথক হলে বিন্দু থেকে আগত আলো কেবলমাত্র লম্ব ভাবে ঢুকতে পারবে, যার কারণে কি হবে? প্রত্যেকটার মধ্যে ভিন্ন ভিন্ন এবং সুস্পষ্ট পৃথক প্রতিবিম্ব তৈরি হয়। আর সুপার পজিশনে কিন্তু একদম উল্টা। এই যে দেখো কি হয়, অনুজ্জ্বল আলোতে আবরণীগুলো সংকুচিত হবে, সংকুচিত হলে তখন কি হবে? সব ওমাটিডিয়াম গুলা অনাবৃত হয়ে যায়, তখন কি হবে? সব সাইড থেকে আলো আসতে পারবে। সব সাইড থেকে যখন আলো আসবে, একটা সিঙ্গেল জায়গার মধ্যে একটা অস্পষ্ট ঝাপসা প্রতিবিম্ব তৈরি হবে,
ঠিক আছে, অস্পষ্ট ঝাপসা প্রতিবিম্ব তৈরি হবে। এটাই হচ্ছে তোমার সুপার পজিশন। আমি ডায়াগ্রাম দেখাচ্ছি, আমি আবার দেখাচ্ছি, সমস্যা নেই, আমি রিপিট করতেছি, হ্যাঁ রিপিট করতে সমস্যা নেই। ঠিক আছে, এই সুপার পজিশন, এই পজিশন, দেখো এটা উজ্জ্বল আলো এখানে প্রসারিত হবে, এখানে উলম্ব ভাবে পড়বে শুধুমাত্র, আর এখানে সুস্পষ্ট, আর এটা সব উল্টা পাল্টা। মৃদু আলো আবরণী হয় সংকুচিত, তারপরে তির্যক উলম্ব দুই ভাবেই পড়বে এখানে, আর এখানে একটা অস্পষ্ট। এই যে দেখো, ঠিক আছে। আচ্ছা, যে জানতে চাইছিলে, এই যে তুমি দেখো, এটা একটা ওমাটিডিয়াম, ঠিক আছে, এই ওমাটিডিয়ামের এগুলো হচ্ছে আবরণী গুলা, ওই যে মনে আছে আবরণী, দেখো লেবেলিং করা আছে। ওমাটিডিয়ামের উপরের দিকে আইরিশ সংযোগ, নিচে রেটিনা রঞ্জক, এই যে দেখো আইরিশ সংযোগ আবরণী আর রেটিনা রঞ্জক আবরণী। ঠিক আছে, যেটা হয় যখন উজ্জ্বল আলো থাকে, উজ্জ্বল আলো হওয়ার কারণে কি হবে, আবরণী গুলা প্রসারিত হয়ে যায়। ঠিক আছে, তুমি চিন্তা করো একটা জিনিস এভাবে চাইপা আছে, এই জিনিস যখন এইভাবে খুলে যাবে তখন কি হবে, ওটার ভিতরে যে স্ট্রাকচার গুলো এগুলোকে ঢেকে ফেলবে। ধরো এই যে কলমটা, নর্মালি আমার হাতটা এইভাবে আছে, ঠিক আছে, সব সংকুচিত হয়ে, তুমি কলমটা দেখতে পারতেছো, তাই না, বুঝা গেল। কিন্তু এখন যখন প্রসারিত হয়ে যাবে, এখন কি কলম দেখতে পারতেছো, প্রসারিত হয়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছ না। এখানে কিন্তু সেম জিনিসটাই হবে, এই দুইটা আবরণী যখন প্রসারিত হবে তখন এই পুরাটা জিনিস কি হবে, যে দেখো সুন্দর মতো আলাদা করে ফেলতেছে, মানে প্রত্যেকটা ওমাটিডিয়ামকে একদম ঢাইকে ফেলবে। ঢাইকে ফেলার কারণে কি হবে, সবাই একদম আলাদা আলাদা হয়ে যাবে। তো আলাদা হওয়ার কারণে দেখো এখানে সাইড দিয়ে আলো আসতে পারবে না, কারণ কি এই সাইড তো ব্লক, এই সাইড তো ব্লক, শুধুমাত্র উপর দিয়ে আলো আসতে পারবে। তাহলে এখানে দেখো কর আলো উপর দিয়ে আসবে এবং কতেই পড়বে, কর র্যাবডমেই পড়বে। খর আলো খ দিয়ে আসবে লম্বা লম্বি এবং খর র্যাবডমে পড়বে। গড় আলোটা এসে গড় র্যাবডমে পড়বে। বাট এখানে কি হয় দেখো, আবরণীটা পাতলা হয়ে গেল, ঠিক আছে, ধরো এরকম ছিল, এখন পাতলা হয়ে গেছে, মানে ভিতরে জিনিসগুলো এক্সপোজড। ঠিক আছে, তখন কি হবে, কর আলোটা লম্বা লম্বি তো আসতেছে, কিন্তু এইভাবে সাইড দিয়েও কত আলো আসবে, এখানে লম্বা লম্বি তো আসবে আর সাইড দিয়ে আলো আসবে। তো সাইড দিয়ে আলো আসার কারণে কি হবে, ওই একটা আরেকটাকে ক্রস করে 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 আলটিমেটলি একটা মিড পয়েন্ট এসে প্রতিবিম্ব তৈরি হবে। যার কারণে কি হবে, সবাই মিলে একটা আরেকটার উপর আপতিত হয়ে একটা প্রতিবিম্ব। এই জন্য বলে সুপার পজিশন, একজনের উপরে আরেকজন, এটাকে বলে সুপার পজিশন। ঠিক আছে, বোঝা গেল কি, বোঝা গেল কি, আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষের পথে, এটা বোঝা গেলে আমরা শেষ করে দিব এখনই। ঠিক আছে, যে জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ ছবি ছবি আঁকতে পারলে ভালো, ছবি আঁকা শিখবা, এটা না আঁকতে পারলে ভালো না, এটা শিখবাই, এই ছবি শিখবা, অবশ্যই শিখবা, মাস্ট। ঠিক আছে, এই ছবি অবশ্যই শিখবা। আবার বলতে হবে। আচ্ছা দেখো, তোমার উজ্জ্বল আলোতে যেটা হয়, তোমার এই যে আবরণী গুলো আছে, এই যে আবরণী গুলা, এগুলো একদম প্রসারিত হয়ে যায়। ঠিক আছে, একদম প্রসারিত হওয়ার কারণে কি হবে, প্রত্যেকটা ওভারটিডিয়াম আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবে। যখন আলাদা আলাদা ভাবে কাজ করবে, সাইড দিয়ে কোনো আলো আসে না, শুধুমাত্র লম্বা লম্বি আলো পড়ে। এই কারণে যেটা হয়, সবার আলাদা আলাদা প্রতিবিম্ব তৈরি হয়। আর অনুজ্জ্বল আলোতে কি হবে, এই আবরণী, সাইডের আবরণী গুলা সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে যাওয়ার কারণে সাইড দিয়ে আলো আসতে পারে, এই জন্য সব মিলে একটা আরেকটার উপরে মিক্স হয়ে যায় আলোগুলা। বাট উজ্জ্বল, এটাই হচ্ছে বেসিক পার্থক্য। তুমি একটু এটা পড়ো, ঠিক আছে, এই লাইনগুলো খুব সুন্দর সোজা ভাষায় লেখা, তুমি লাইনটা পড়ো, এরপরে যদি না বুঝছো আমার মনে আরেকবার, এই একবার এটা পড়ার পরে তুমি যখন ভিডিওটা দেখবা আরবার, ঠিক আছে, জাস্ট এই পোর্শনটা 2 মিনিট, এই 5 মিনিটটা, তাহলে দেখবো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো ওমাটিডিয়ামের চিত্র অঙ্কন করো, আলোর তীব্রতা অনুসারে দর্শন কৌশল পরিবর্তিত হয়, বিশ্লেষণ করো। দুইটাই চাইছে, বা কোনো সময় এইভাবে বর্ণনা দিতে পারে। ঠিক আছে, কোনো একটা জ্যোৎস্না রাত, চাঁদনি রাত, এরকম দিয়ে তখন কি বুঝবা, ওই যে যদি বলে জ্যোৎস্না রাতে কি ধরনের আলো দর্শন কৌশল প্রদর্শন করে, তোমরা আমাকে আনসার দাও তো। যদি বলে জ্যোৎস্না রাতে, চাঁদনি রাতে কি ধরনের দর্শন কৌশল প্রদর্শন করে, কি হবে উত্তর? আচ্ছা, আবারও এক্সাম, এক্সামের শেষ নেই, বলো তো, তাড়াতাড়ি আনসার করো, হ্যাঁ তারপরে আমি শেষ করি। সুপার পজিশন, তাই না, তাহলে মনে রাখতে হবে, একদম দর্শন কৌশল বললে যে চোখ বন্ধ করে দুইটা দাগাই দিবা, সেটা কিন্তু হবে না। একটু খেয়াল করবা দুইটাই চাইছে নাকি, যে কোনো উজ্জ্বল আলো চাইছে নাকি অনুজ্জ্বল আলো চাইছে। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। 3টা কোশ্চেন আছে, আনসার করো তো দেখি। ওমাটিডিয়ামের সর্বমোট সংখ্যা কত? ওমাটিডিয়ামের সর্বমোট সংখ্যা হচ্ছে 4000। আমি বলছিলাম একটাতে 2000, দুইটাতে 4000। প্রতিবিম্ব গঠন করে কে? উত্তর হচ্ছে র্যাবডম। প্রতিবিম্ব গঠন করে হচ্ছে তোমার র্যাবডম। আর 3 নম্বরে পেরিট্রিম হচ্ছে কার আবরণী?
পেরিট্রিয়াম হচ্ছে স্পাইরাকলের আবরণী। পেরিট্রিয়াম হচ্ছে স্পাইরাকলের আবরণী। আমরা চলে আসি প্রজনন তন্ত্রে। প্রজনন তন্ত্র তেমন কোনো ইম্পর্টেন্ট টপিক না, ঠিক আছে? এখানে জাস্ট দাগ দেওয়া লাইনগুলো একটু পড়বা, এগুলো পড়লে চলবে। আমি প্রজনন তন্ত্রে আর কিছু যাইতে চাই না, কারণ এগুলো আসলে ওভারলোডিং হয়ে যাইতেছে তোমাদের। খালি এখানে দুইটা কথা মনে রাখবা। এই যে এই ওয়ার্ডটা দেখো, সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল এই জিনিসটা কই থাকে? পুরুষে থাকে। আর স্ত্রীতে থাকে হচ্ছে দেখো সেমিনাল রিসেপ্টাকল বা স্পার্মাথিকা। পরীক্ষার মধ্যে অহরহ কোশ্চেন দেওয়া হয় কোনটি পুংজননতন্ত্রের অংশ বা কোনটি স্ত্রী জননতন্ত্রের অংশ। দেখবা ঘুরে ফিরে এই দুইটা অপশন থাকবে, এগুলোর একটা উত্তর হবে। তাহলে মনে রাখবা, স্পার্ম রিসিভ করে কারা? স্পার্ম থাকে হচ্ছে মেলে, মেল প্রডিউস করে, বাট ওইটা মেলরা হচ্ছে স্ত্রীকে দিয়ে দেয়। তাহলে স্পার্ম রিসিভ করে কে? স্পার্ম রিসিভ করে হচ্ছে ফিমেলরা। তাহলে সেমিনাল রিসেপ্টাকল থাকে ফিমেলে, আর সেমিনাল ভেসিকল থাকে পুরুষে। ঠিক আছে? এখানে জাস্ট দাগ দিয়ে তিনটা লাইন পড়বা। যোনি থাকে সপ্তম খণ্ড, ক্ষেপণনালী থাকে হচ্ছে নবম খণ্ড। আর স্পার্মাথিকের কাজ হচ্ছে শুক্রাণু জমা রাখা। এখানে প্রজনন প্রক্রিয়া মনে হয় না দিবে, প্রজনন প্রক্রিয়া জাস্ট দাগানো লাইনগুলো একটু দেখবা। দুইটা কথা আমি একটু বলে দিই। ঘাসফড়িং এর ডিম্বাণু কি ধরনের? সেন্ট্রোলেসিথাল। মানে কি? ধরো একটা ডিম্বাণু আছে, কুসুমটা, ডিমের কুসুম যদি একদম সেন্টারে থাকে, কুসুম কেন্দ্রে থাকে, সেটাকে বলা হয় সেন্ট্রোলেসিথাল। আর এই কোশ্চেনটা দেওয়া হয়, ডায়াপজ কেন সংঘটিত হয় বা ডায়াপজ কি, এটা ধরে ধরে রাখো যেটা আসতে পারে। ডায়াপজ কেন সংঘটিত হয় বা ডায়াপজ কি, এটা যদি আসে, দুইটা জিনিস। একটা হচ্ছে গিয়ে সেটা প্রচন্ড শীত, তার মানে প্রতিকূল পরিবেশ এবং খাবারের অভাব। এই দুইটা জিনিস থাকার কারণে হচ্ছে কি হবে, যখন পরিস্ফুটন হয় একটা শিশু ডিম পাড়ার পরে দুইটাই মারা যায়। পুরুষ মহিলা মারা যায়, মহিলাও মারে, পুরুষও মারা যায়। ঠিক আছে? দুইটাই মারা যায়, সব মরে যায়। কেন মরে যায় আমি জানি না, জনসংখ্যা কন্ট্রোল করার জন্য মরে যায়, এটা হইতে পারে। আবার বাচ্চা থাকলে আবার ডিম পারবে, আবার জনসংখ্যা, তাই না? এই জন্য মরে যায় আর কি। আচ্ছা, তাহলে দেখো পরিস্ফুটন। তাহলে ডায়াপজের কথা মনে রাখতে হবে। একটা শিশু নর্মালি তুমি চিন্তা করো, তুমি ঠান্ডা টেম্পারেচার সহ্য করতে পারো, তাই না? একদম টুরু লাভ। আচ্ছা, তাহলে তুমি যেরকম ঠান্ডা টেম্পারেচার, ধরো এসির মধ্যে তুমি 16 দিয়ে সুন্দর মতো আরামে থাকতে পারবা, বাট একটা ছোট্ট বাচ্চারে যদি তুমি 16 এসিতে দিয়ে রাখো, ওই বাচ্চা তো পুরো ওই জায়গার মধ্যেই শেষ, তাই না? তাহলে ওর ক্ষেত্রে সেম। তারপরে একটা তুমি না খায় সারাদিন থাকতে পারবা, একটা ছোট বাচ্চা সারাদিন না খাইলে সে কাঁদতে 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 একসময় মানে বেহুশি হয়ে যাবে। ঠিক আছে? খিদায়, তাই না? তাহলে যখন অনেক বেশি খাবার শীত থাকে, খাবারের মানে অভাব থাকে, তখন কি তার পরিস্ফুটনটা হয় না, এটা বন্ধ থাকে। তাইলে কি হবে, ওই সময়টা যদি সে এক্সপোজ থাকে বাইরে, তখন সে মারা যেতে পারে। এটাই হচ্ছে ডায়াপস, এটা আসতে পারে পরীক্ষায়। রূপান্তর, দুই ধরনের রূপান্তর আছে, একটা সম্পূর্ণ একটা অসম্পূর্ণ। অসম্পূর্ণ রূপান্তরের তিনটা ধাপ, সম্পূর্ণ রূপান্তরের চারটা ধাপ। ধাপের নামগুলো পড়তে হবে, ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। আর অসম্পূর্ণ রূপান্তরের ধাপ হচ্ছে তিনটা, ডিম, নিম্ফ এবং পূর্ণাঙ্গ প্রাণী। ঠিক আছে? এই জিনিসগুলো মাস্ট লাগবে। আর এখানে এটা পড়তে হবে, অসম্পূর্ণ রূপান্তরের শিশুকে বলা হয় কি? নিম্ফ। আর সম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থাকে বলা হয় লার্ভা। এক্সাম্পল গুলো পড়বা, যে ঘাসফড়িং তেলাপোকায় হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর, আর তোমার মৌমাছি এবং প্রজাপতিতে হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। এই জিনিসটা পড়তে হবে। রূপান্তরে হরমোনের ভূমিকা, এটা আসছিল। রূপান্তরে হরমোনের ভূমিকা, আচ্ছা, দুইটা ঘাসফড়িং এ কি হয়? খোলস মোচন হয়, একটার পরে পর একটু পর কিছুদিন পর পর খোলস মোচন হয়। দুইটা খোলস নির্মোচনের মধ্যবর্তী যে দশা, এটাকে বলা হয় ইনস্টার। কি বলা হয়? ইনস্টার। এবং রূপান্তরের সময় লাগে 2 মাস। রূপান্তরে হরমোনের ভূমিকা, এই জিনিসটা পড়বে ভালো করে, এটা পরীক্ষায় আসবে, দিতে পারে। ঠিক আছে? এটা আসছে অলরেডি। রূপান্তরে হরমোনের ভূমিকা, এই যে দেখো, দেখে আমি, এই যে আসছিল, প্রাণীটির সুষ্ঠু রূপান্তরে হরমোনের ভূমিকা বিশ্লেষণ করো। ঠিক আছে? এটা কিন্তু আসছিল পরীক্ষার মধ্যে। তাহলে এই যে এখানে রূপান্তরের যে প্যারাটা আছে, ভালো করে পড়বে। আমি শর্ট করে এখানে এই জায়গাটা বলে দিই। দেখো 4টা গ্রন্থি আছে, এদের মধ্যে রূপান্তরে মূলত ভূমিকা রাখে এরা, এই কথাটা তোমরা লিখবে, এটা বইয়ের মধ্যে আছে। রূপান্তরে মূলত ভূমিকা রাখে প্রথম 3টা, আর এটার ভূমিকা তেমন নাই। ঠিক আছে? ইন্টার সেরেব্রাল, সেরেব্রাম মানে ব্রেন, তার মানে এটা মস্তিষ্কে থাকবে, মস্তিষ্ক থেকে খরিত হয়। এটাকে বলা হয় প্রোথোরাসিকোট্রপিক হরমোন বা মস্তিষ্ক হরমোন। ঠিক আছে? এটা তারপরে প্রোথোরাসিক মানে কি? থোরাক্স মানে বক্ষ, প্রোথোরাসিক মানে অগ্রবক্ষ। এখান থেকে খরিত হবে একডাইসন। এটা হচ্ছে ঘাসফড়িং এর মোল্টিং হরমোন, তার মানে ওই যে ঘাসফড়িং এর যে খোলস মোচনটা হচ্ছে, এটা একডাইসন হরমোনটা এটা সংগঠিত করতেছে। তারপরে কর্পোরা এলাটা থেকে 2টা হরমোন খরিত হয়, জুভেনাইল আর গোনাডোট্রপিক। জুভেনাইল হরমোন এটা কখন খরিত হয়? বাচ্চা অবস্থায়, নিম্ফ দশায়। ঠিক আছে? হ্যাঁ, 200টা ডিমই বের হয়ে যায়, 200টা ডিমই বের হয়ে যায়। তাহলে দেখো জুভেনাইল হরমোন এটা বাচ্চা দশা, এটার কাজ কি? সে হচ্ছে রূপান্তরটাকে ব্যাহত করবে, সে নিম্ফ দশাটাকে প্রলম্বিত করে, তাকে বড় হইতে দেয় না। মানে কি? এটা তো তার জন্য ভালোই, তাই না? যে সে হচ্ছে ইয়াং থাকবে। আমরা সবাই তো যৌব মানে বুড়া হইতে তো চাই না কেউ, তাই না?
ওর সেম। আর গোনাডোট্রপিনটা হচ্ছে যখন অ্যাডাল্ট হয়ে যাবে। গোনাডোট্রপিক, গোনাড মানে হচ্ছে কি, সেটা ধরো ওই যে শুক্রাশয় ডিম্বাশয় এইসব। গোনাডোট্রপিন হচ্ছে অ্যাডাল্টের নিশ্চিত হবে, কারণ কি ওই যে গোনাডোট্রপিন যখন রিলিজ হবে তখন সে ওই যে ডিম পাড়তে পারবে, স্পার্ম নিঃসরণ করতে পারবে, তাই না? আর কর্পোরা কার্ডিয়াক এটা একটা গ্রোথ হরমোন খরিত করে, তার মানে একটু গ্রোথে সাহায্য করবে। আর নিম্ফ এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িং এর পার্থক্য এখানে একটু দেখবো। এখানে একটা কথা বলে দিই আমি, দেখো, ডানা অনুপস্থিত, প্রজনন তন্ত্র অসম্পূর্ণ, এই কথাটা যেন সবার মনে থাকে। ভিতরে এখানে কিছু মনে কথাবার্তা লেখা আছে যে ডানা টানা কিছু নাই, এটা পড়বা না, এটা বাদ। কি পড়বা? তোমার টেবিল ফলো করবা, ঠিক আছে? টেবিল ফলো করবা। টেবিলে কি বলা? ডানা নাই আর প্রজনন তন্ত্রটা অসম্পূর্ণ। আর ওখানে কি আছে? ডানা আছে, প্রজনন তন্ত্র সম্পূর্ণ। ঠিক আছে, এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। আমাদের পড়া শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাস্ট পর্যন্ত 45 জন মানুষ ছিলা, আমি চিরকৃতজ্ঞ তোমাদের প্রতি যে তোমরা এতক্ষণ বকবক শুনতে পারছো। ঠিক আছে, আচ্ছা, এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। এখন একজন বলছিল ভাই ছবি কি কি শিখতে হবে। ছবি বলতে সবার আগে পুঞ্জাক্ষীর ছবি শিখতে হবে, ওমাটি দর্শন কৌশল এবং ওমাটিডিয়াম। 1 নাম্বার ছবি হচ্ছে ওমাটিডিয়ামের ছবি, এটা মাস্ট শিখতে হবে। রক্ত সংবহনতন্ত্র, আর হচ্ছে গিয়ে সেটা তোমার পশ্চিকতন্ত্র, মুখপাঙ্গ, এইগুলোই বেসিক। পশ্চিকতন্ত্র, মুখপাঙ্গ, রক্ত সংবহনতন্ত্র আর হচ্ছে গিয়ে পুঞ্জাক্ষী, এই 4টা ছবি মূলত শিখতে হবে। ঠিক আছে, তারপরে বলো কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারো, নাহলে আমরা শেষ করে দিব। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, তোমাদের নিজেরও পড়া আছে, আমারও পড়া আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন নাই আমি ধরে নিলাম। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে 2টা ক্লাস নিলাম, আমি জানি না কতটুকু উপকার হয়েছে। 5% হইলো সেটাও লাভ আসলে, নর্মাল যা অবস্থা ছিল আগে সেটা থেকে। আর তোমাদের জন্য অসংখ্য দোয়া রইলো আমার পক্ষ থেকে। সামনে এইচএসসি আছে, সেটা ভালো করে দাও। এটাই তো তোমাদের মেইন টার্গেট, তাই না? আগে এইচএসসি, তারপরে হচ্ছে অ্যাডমিশন টেস্ট। এইচএসসি তে যেতে অ্যাটলিস্ট A+টা থাকে, গোল্ডেন দরকার নেই, গোল্ডেনের জন্য প্যারা নেওয়ার কোনো দরকার নেই। বাট মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা যেন A+টা থাকে, তাহলে হচ্ছে গিয়ে ওই জিপিএর মার্কসটা ফুল পাবা। ঠিক আছে, সবার জন্য অনেক বেশি দোয়া, শুভকামনা রইলো। হয়তোবা তোমাদের সাথে এই শেষ দেখা, এরপরে অফলাইন ক্লাস হবে, তখন কারোর সাথে দেখা হতেও পারে, কারোর সাথে হবে না, এরকম। কারণ ধরো অফলাইন ক্লাসে হাজার হাজার জায়গায় ক্লাস হয়, অনেক অনেক ব্যাচ, সব ব্যাচে সবাই নিতে পারবে না, এরকমই স্বাভাবিক। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি কারোর সাথে হয়তো বা ঢাকার ভিতরে দেখা হবে, কারোর সাথে আবার ঢাকার বাইরেও দেখা হবে, এরকম হবে। ঢাকার ভিতরে থাকলে দেখা হবে এরকম না। ঠিক আছে, যে কোনো জায়গায় যে কোনো জনের সাথে দেখা হতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তবে ওই তো আমি যেটাই বললাম, সব ব্রাঞ্চে ক্লাস নেই, বাট ওই যে সব ক্লাসই হচ্ছে কি ভাগ ভাগ করে নিবে। একটা লেকচারের জন্য 2জন 3জন টিচার আছেন, ঠিক আছে? কারণ একজনের পক্ষে ধরো 40 দিন ক্লাস নেওয়া তো একটানা সম্ভব না, তাই না? তাহলে ওই যে ভাগ করে নিবেন, ঠিক আছে? আর অ্যাটলিস্ট সবার সাথে কোচিং এ দেখা না হইলেও আমার যেটা দোয়া থাকবে, যেটা আশা থাকবে, সবার সাথে যেন সেলিব্রেশন প্রোগ্রামে দেখা হয়। ঠিক আছে, সবাই বেঁচে থাকতে হবে, অবশ্যই চান্স পেতে হবে। সেলিব্রেশন প্রোগ্রামে দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ, তখন আমরা সবার সাথে সেলফি তুলবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।